আপনারা কি শুনতে পাচ্ছেন? এখানে এটা হচ্ছে 22 নম্বর লেকচার, ঠিক আছে? 22 নম্বর লেকচার। এখান থেকে আপনাদেরকে করানো হবে জব অ্যাপ্লিকেশন উইথ সিভি, জয়নিং লেটার, নিউজ পেপার, লেটার টু নিউজ পেপার এবং বিজনেস লেটার। এই বিষয়গুলো আপনাদের করানো হবে, কারণ এই বিষয়গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আপনাদের করানো হবে। তো আপনারা যখন শীট পাবেন হাতে তখন বিষয়টা ক্লিয়ার হবে। বিষয়গুলো আপনাদের সামনে সাজানো হয়েছে যে প্রত্যেকটা জিনিসের, যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন। এই জব অ্যাপ্লিকেশনে প্রথমে দেখছেন ফরম্যাট, অর্থাৎ একটা করে ফরম্যাট দেওয়া হয়েছে এবং একটা করে স্যাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে? এই ফরম্যাট এবং স্যাম্পলটা যদি মাথায় রাখেন, যে কোনো জব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, যে কোনো জব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। শুধু এইটা না, প্রত্যেকটারই, যতগুলো নিয়ে আজকে ডিসকাশন হবে প্রত্যেকটারই স্যাম্পল এবং ফরম্যাট এভাবে দেয়া হয়েছে। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের জব অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট, প্রথমে আমরা দেখছি যে আমরা কি করব, যিনি লিখছেন, যিনি অ্যাপ্লিকেশনটা লিখছেন তার অ্যাড্রেস এবং কোন ডেটে লিখছেন সেই ডেটটা। এখন ডেট লেখার ক্ষেত্রে আমাদের কিছু মানে ভুল ধারণা আছে, মানে আমরা ভুল করি ডেট লেখার ক্ষেত্রে। আমরা ম্যাক্সিমাম এই ফর্মটা ইউজ করি, 1 মে 2024 এই ফর্মটা ইউজ করি, কিন্তু একটু ভুল করি। সেটা ভুলটা কোথায়? আমরা মাসের পরে কমা দিই, কিন্তু এখানে কিন্তু কোনো কমা হবে না, এখানে কোনো কমা হবে না। আমরা দুইটা ফরম্যাট এখানে দিয়েছি, আমেরিকান এবং ব্রিটিশ ফরম্যাট। আমেরিকান এবং ব্রিটিশ ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট দিয়ে কি করুন, আমি ব্রিটিশ ফরম্যাটটা করাচ্ছি। যদি মাসের নাম উল্লেখ করে করেন তাহলে তারিখটা আগে দিবেন, তারপরে মাসের নাম দিবেন, দিয়ে সালটা পুরোপুরি দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন 1 মে 2024, মাঝখানে কোনো কমা দিবেন না। এইটা একটা ফরম্যাট নিতে পারেন। না হলে সেম ওইভাবেই কি করতে পারেন, ওই যে দিনের অর্থাৎ ডেট 1, তারপরে এই যে এই চিহ্নটা দিতে পারেন, মাস কত 5, মে হচ্ছে 5 মাস এবং 24 সাল, তাই তো 24, এটা নিতে পারেন। অথবা 1 তারিখ 5 মাস 24, এই ফরম্যাট ইউজ করতে পারেন, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে ব্রিটিশ ফরম্যাট, আর উপরের তিনটা আমেরিকান ফরম্যাট। এটা এখানে লেখা লাগবে না, এই ডেটের এখানে লেখা লাগবে, সেগুলো আপনাদের সামনে দিয়ে রেখেছি। তাহলে যে কোনো একটা ফরম্যাট কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে একটা গ্যাপ দিবেন, গ্যাপ দেবার পরে কি লিখবেন, যেখানে লিখছেন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি জব অ্যাপ্লিকেশন লিখছেন ওই প্রতিষ্ঠানের যে প্রধান তার টাইটেলটা লিখবেন এবং ওই প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখবেন। তারপরে একটা গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে কি লিখবেন, স্যালুটেশন। স্যালুটেশনটা কি, এই যে আমরা লিখি ডিয়ার স্যার, এটাই হচ্ছে স্যালুটেশন। তো এখানে কিন্তু সাবজেক্ট দেয়া হয়নি, সাবজেক্ট। তো জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি সাবজেক্ট দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। যাদের সন্দেহ হয় তারা দিয়ে নিবেন, এই যে 2 নম্বর সেক্টরের আর 3 নম্বর সেক্টরের মাঝে সাবজেক্টটা দিয়ে নিবেন গ্যাপ দিয়ে।
তারপরে 4 নম্বর সেক্টর। 4 নম্বর সেক্টরে কি হবে, মেইন যে বডি, অর্থাৎ আপনি যে জব অ্যাপ্লিকেশন লিখছেন সেই জব অ্যাপ্লিকেশনের মেইন বডি, এই বডিটা 3টা পার্টে হবে। 3টা পার্টে লিখতে পারেন, 2টা পার্টেও লিখতে পারেন, ঠিক আছে, 3টা প্যারাগ্রাফে বা 2টা প্যারাগ্রাফে ছোট ছোট। তো কি কি প্যারাগ্রাফ হবে আমরা দেখি। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা চাকরির সূত্র বা পত্রিকার নাম। চাকরির সূত্র বলতে এই যে আমরা অ্যাপ্লিকেশন করছি, এই অ্যাপ্লিকেশন আমরা খোঁজ কোথা থেকে পেয়েছি, সন্ধান কোথা থেকে পেয়েছি, এটাই চাকরির সূত্র, আমরা সচরাচর পত্রিকা থেকেই পাই। তারপরে প্রকাশের তারিখ, অর্থাৎ কবে পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল সেই তারিখ, কোন পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম, এই জাতীয় কিছু লিখতে হবে। তারপরে সেকেন্ড প্যারায় আমার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির জন্য যে আমার অভিজ্ঞতা, এই যে চাকরির জন্য আমি আবেদন করছি তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমি কতটা অভিজ্ঞ এই পোস্টের জন্য, সেটা 2-1 কথায় উল্লেখ করতে হবে। থার্ড যে প্যারাগ্রাফ সেটা হবে যে আমি তো যোগ্য, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞ, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি আশায় থাকবো যেন তারা আমাকে কি সিলেক্ট করে। এই জন্য সিলেক্ট তারা আমাকে না দেখে করবে না, আমাকে ভাই ভাই ডাকতে হবে বা একটা সাক্ষাৎকার মিটিং এর প্রয়োজন। সেই জন্য আমি আশা করবো যেন আমাকে মিটিং এর জন্য কল করে। তো প্রার্থীকে পরবর্তী সাক্ষাতের জন্য যে ফোন নাম্বারে বা ইমেইল অ্যাড্রেসে বা যেভাবেই হোক ডাকবে, এই জন্য ফোন নাম্বার দিয়ে একটা অন্যয় বিনয় সূচক একটা সেন্টেন্স হবে, যেন আপনি আমাকে এই নাম্বারে ডাকেন, খুব শীঘ্রই যেন আপনার সাথে দেখা হয়, এই জাতীয়। দেওয়ার পরে 5 নাম্বার যে সেকশন গ্যাপ দিয়ে দিবেন হচ্ছে কার্টিয়াস এন্ডিং। কার্টিয়াস এন্ডিংটা কি, মানে ভদ্রতা সূচক যে আমরা যে এন্ডিংটা টানি, সেটা হচ্ছে এই যে ইয়ার্স ফেইথফুলি, এই জিনিসটা এইটা দিবেন। তারপরে 6 নম্বরে কি দিবেন, যিনি লিখছেন তার সিগনেচার, নাম না কিন্তু সিগনেচার দিবেন, ঠিক আছে, পূর্ণাঙ্গ নাম না, জাস্ট সিগনেচারটা দিবেন। আর 7 নম্বরে কি আছে, এনক্লোজার্স। এনক্লোজার্স হচ্ছে সংযুক্তি, তার মানে এই 7 নম্বরে সংযুক্তির নিচে এ বি সি ডি দিয়ে আপনি কি কি পাঠাচ্ছেন, এনক্লোজার্স লিখে এ বি সি ডি দিয়ে লিখে দিবেন কি কি পাঠাচ্ছেন। আপনি কি কি পাঠাচ্ছেন, দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি বা সিভি অ্যাড করছেন একটা, তাহলে সিভি, তারপরে এনআইডি কপি, তারপরে সার্টিফিকেট, ঠিক আছে, এরকম 3-4টা দিবেন, দিলেই হয়ে যাবে। তাহলে ফরম্যাটটা কিন্তু দেখলাম, এই যে মোটামুটি ফরম্যাট, ঠিক আছে, জব অ্যাপ্লিকেশনের ফরম্যাট এটা। এখন এই ফরম্যাট অনুসারে আমরা একটা স্যাম্পল দেখব। তাহলে স্যাম্পলটা দেখি। দেখা যাচ্ছে প্রশ্ন এভাবে আসতে পারে, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, এখন পোস্টের নাম তো আমরা জানি না, যেহেতু আমরা এমন ভাবে লিখেছি যাতে একটা দিয়ে একটা স্যাম্পল দিয়ে আমরা অনেকগুলো লিখতে পারি। দেখা যাচ্ছে লেকচারার আসতে পারে, বা দেখা যাচ্ছে জেনারেল ম্যানেজারের পোস্ট আসতে পারে, যে পোস্টের নাম ওই পোস্টের নাম উল্লেখ থাকবে, যে কোম্পানি সে কোম্পানির নাম উল্লেখ থাকবে। তারপরে বলা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইওর রিজিউমি অর কারিকুলাম ভাইট, ঠিক আছে, যে কোনো একটা চাইতে পারে। এখন আমরা চলে আসি আমাদের স্যাম্পলে। তো আমরা ফরম্যাটে আমাদের প্রথমে কি বলা ছিল, ফরম্যাটে প্রথমে বলা ছিল রাইটার্স অ্যাড্রেস, তাই তো। তো রাইটার্স অ্যাড্রেস কি, এই যে মোতালেব ম্যানশন 5/3 বাবর রোড, এইটা গেল রাইটার্স অ্যাড্রেস। এবং তার সাথে কি দেয়া ছিল, ডেট দেয়া ছিল না, প্রথম যে সেক্টরটা ডেট দেয়া ছিল, এই যে প্রথম সেক্টর। তারপরে গ্যাপ দিয়ে কি দেয়া ছিল, অর্থাৎ যার কাছে লিখছি ওই প্রতিষ্ঠান হেড, দা সেক্রেটারি বা এরিয়া ম্যানেজার, দা প্রিন্সিপাল, দা জেনারেল ম্যানেজার, এবং তার টাইটেল শেষে আমরা তার ঠিকানাটা দিব, অর্থাৎ তার প্রাতিষ্ঠানিক ঠিকানা, তার প্রাতিষ্ঠানিক ঠিকানাটা দিব। প্রাতিষ্ঠানিক ঠিকানা দেখা যাচ্ছে বিধান টেক্সটাইল লিমিটেড, সাভার, ঢাকা, এই গেল তার প্রাতিষ্ঠানিক ঠিকানা। টাইটেল এবং প্রাতিষ্ঠানিক ঠিকানা 2 নম্বরটাও কিন্তু আমাদের মিলে গেছে। 3 নম্বরটা কি, আমাদের 3 নম্বর ছিল স্যালুটেশন, এই যে ডিয়ার স্যার, ডিয়ার স্যার। আচ্ছা, এখানে
কমা দেয়া আছে, ঠিক আছে, আপনাদের কমা দিবেন না, ডিয়ার স্যারের পরে কমা দেয়া আছে, কমা দেওয়ার দরকার নাই। তারপরে দেখেন এই যে বলছি 2 আর 3 এর মাঝখানে যারা সাবজেক্ট দিতে চান সাবজেক্ট দিতে পারেন, যারা সাবজেক্ট দিচ্ছেন এখানে একটা গ্যাপ দিয়ে সাবজেক্ট দিয়ে আবার আরেকটা গ্যাপ দিয়ে এই স্যালুটেশনটা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে কি আছে আমাদের যে মেইন বডির কথা বলেছিলাম, সেই মেইন বডি এবং 3টা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট এবং এই একটা পার্ট, দেখেন 3টা পার্ট ছোট ছোট। তো 3টা পার্টের ভিতরে আমরা প্রথমে কি দেখি, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন সোর্স বা নিউজ পেপার নেম, ওই যে সোর্সের কথা বলেছিলাম, তাহলে পাবলিশ ইন কোথা থেকে হতে পারে, দ্য ডেইলি নিউজ পেপার, সরি দ্য ডেইলি অবজারভার, বা কি বলে দ্য জনকণ্ঠ, এরকম যে কোনো একটা পত্রিকার নাম দিতে পারেন যে সোর্স থেকে আপনি নিউজটা পেয়েছেন। তাহলে আবার ফেসবুক দিয়েন না বা অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে কিছু দিয়েন না, পত্রিকার নামই দিবেন, যে কোনো একটা পত্রিকার নাম। অন কোন তারিখে, কোন তারিখে ওইটা প্রকাশিত হয়েছিল সেই তারিখে দিবেন। এখন কথা হচ্ছে ওই যে উপরে ডেট লিখলেন, উপরে সাপোজ যে 1 মে 2024 লিখলেন, তার মানে এই দিনে তো আপনি লিখছেন, 1 মে তারিখ আপনি লিখছেন, তার মানে আপনি তার ওই দিন দেখেননি, আপনি ওর থেকে 2-1 দিন আগের ডেট দিবেন যে এই তারিখে পাবলিশ হয়েছিল, এই তারিখে পাবলিশ হয়েছিল আমি আজকে লিখছি। তাহলে উপরে যে ডেটটা লিখবেন ওটা হচ্ছে কি লিখছেন, ওটা যে তারিখে আপনি লিখছেন সেইটা, কিন্তু এখানে কোন ডেট হবে, এখানে যে তারিখে নিউজ পেপারে পাবলিশ হয়েছে ওই ডেটটা। তারপরে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, পোস্টে যে নামের পোস্টে বলা থাকবে, প্রশ্নে বলা থাকবে যে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, ওই পোস্টের নামটা বসিয়ে দিবেন। ইন রেপিউটেড ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের নামটা দিয়ে দিবেন, যে আপনার বিখ্যাত প্রতিষ্ঠান বিধান টেক্সটাইল বা হ্যান ত্যান যেটাই আছে দিয়ে দিবেন। তারপরে বলা আছে মাই সিভি, সিভির কথা বলা থাকে সিভি লিখবেন, রিজিউমির কথা বলা থাকলে রিজিউমি লিখবেন। মাই সিভি হ্যাজ বিন এনক্লোজড হেয়ার উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ইয়োর কাইন্ড কনসিডারেশন, তার মানে প্রথম প্যারাগ্রাফে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা ছিল সবগুলোই কিন্তু দেয়া আছে। দ্বিতীয়টা দেখি, I think the educational qualification and experience that I have acquired are suitable for the job. এখন অনেকে বলতে পারেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো দেয়া নাই, এটা ইনডিরেক্টলি বলা আছে, এভাবে অত দেয়া যাবে না, তাহলে এক পৃষ্ঠায় আটবে না। I want to build my career in this sector, এই গেল দ্বিতীয় প্যারাগ্রাফ। তৃতীয় প্যারাগ্রাফ হচ্ছে যে আমাকে যে ডাকা হবে সেই যে আমি উদ্দেশ্য বসে আছি, তো কিভাবে ডাকবে, I hope I will be able to prove my worth if you call me for an interview, তার মানে আমি নিজেই প্রপোজাল দিচ্ছি যে I hope আমাকে একটা ইন্টারভিউর জন্য ডাকা হবে। I look forward to hearing from you. I can be reached at, আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, ফোন নাম্বার বা জিমেইল অ্যাড্রেস একটা দিয়ে দিবেন। এটা গেল মেইন বডি। তারপরে কার্টিয়াস এন্ডিং ছিল yours faithfully বা সিনসিয়ারলি, তবে রাইটার সিগনেচার ছিল, একটা সিগনেচার করে দিলেন, ঠিক আছে, যাই হোক একটা সিগনেচার করে দিলেন। তো এনক্লোজার, এনক্লোজারে কি কি অ্যাড করেছি, সিভি, যদি রিজিউমির কথা থাকে রিজিউমি, কপিজ অফ সার্টিফিকেটস, 2 কপিজ ফটো, কপিজ অফ এনআইডি, এইভাবে এনক্লোজার দিয়ে দিবেন। হয়ে গেল জব অ্যাপ্লিকেশন, হয়ে গেল। 2 পেজে লেখা যাবে না, সিগনেচার দিবেন, সিগনেচার দিবেন। তার মানে সিগনেচার মানে এই না যে পেশায় দিতে হবে, সেটা বলিনি। সিগনেচার কি, দেখা যাচ্ছে একজনের নাম 3টা ওয়ার্ডে, মোহাম্মদ আবুল হোসেন, আপনি কি, আপনি যখন সিগনেচার করেন তখন দেখা যাচ্ছে আবুলটুকু দিয়ে দিলেন, যখন পূর্ণাঙ্গ নাম হবে তখন মোহাম্মদ আবুল হোসেন, এটা হচ্ছে সিগনেচার। সিগনেচার তো মানুষ পুরো নাম লিখে না। এখন ভাই আমি এখনো শেষ করিনি, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, প্রশ্ন করার সময় দেওয়া হবে। এই গেল আপনার জব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা তো গেল আপনার জব অ্যাপ্লিকেশন। এখন এর সাথে আপনার যে এনক্লোজারের কথা বলা হয়েছে যে আপনি একটা সিভি বা রিজিউমি অ্যাড করেন, সেটা কি অ্যাড করেছেন, সেটা করেননি, তাই তো। তাহলে এই গেল 1 পৃষ্ঠার আপনার অ্যাপ্লিকেশনটা। এখন এই অ্যাপ্লিকেশন লেখার সময় কি করবেন, অ্যাপ্লিকেশনটা যেহেতু বড়,
অ্যাপ্লিকেশনটা যেহেতু বড় সেহেতু আপনাকে কি করতে হবে, 1 পৃষ্ঠার বাইরে তো আপনি যেতে পারবেন না। 1 পৃষ্ঠার বাইরে তো আপনি অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে পারবেন না। মোট হবে 2 পৃষ্ঠা, কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে 1 পৃষ্ঠা। তাহলে কি করবেন, কি আর করবেন, এই যে উপরে মার্জিনটা কি করবেন, সেই জন্যই খাতায় মার্জিন টানবেন না, আগে আগে পরীক্ষার খাতায় মার্জিন টানবেন না, ভাঁজ করে নেবেন। এই মার্জিন একটা স্ট্যান্ডার্ড মার্জিন আছে, কিন্তু যখন আপনার অ্যাপ্লিকেশন লিখবেন, লেটারের ক্ষেত্রে দরকার নেই, একটা অ্যাপ্লিকেশন লিখবেন তখন আপনারা মার্জিনটা একটু ছোট করে নেবেন, তাহলে আপনাদের একটু জায়গা বাঁচবে। যেমন এত বড় মার্জিন না দিয়ে আপনারা একটু চিকন করে নিলেন, সাপোজ এরকম একটু চিকন করে নিলেন, ঠিক আছে, 1 স্কেল না দিয়ে হাফ স্কেল দিলেন, উপর থেকে একটু চিকন করে নিলেন, তাহলে এই যে জায়গা বেঁচে গেল, ঠিক আছে। আর আপনাদের তো এরকম প্রশ্ন লেখা লাগলো না। আর অনেকে কি করেন, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার লেখেন, তাহলে এখানে আরেকটু জায়গা খেয়ে গেল, দরকার নেই। টুক করে দেখা যাচ্ছে উপরে 6 বা 7 নম্বর এরকম লিখে নিলেন, লিখে এই পার্টটা উপর থেকে একটু গ্যাপ কম কম দিয়ে লেখাগুলো একটু আটো আটো করে ছোট ছোট করে লিখবেন, দেখেন অবশ্যই আটবে। আমি পরীক্ষায় লিখি, আমার তো অবশ্যই আটে। হ্যাঁ, সেটা 1 2 3 বা রোমান সংখ্যা দিয়ে দিতে পারেন। এখানে যে সংখ্যা এই যে 1 2 3 দেয়া আছে, এটা আপনাদের ফরম্যাটটা বোঝানোর জন্য, আর আপনারা তো আর এগুলো ইউজ করবেন না, ঠিক আছে, আপনারা তো আর এগুলো ইউজ করবেন না। এখন 1 পৃষ্ঠায় আপনার ইনশাল্লাহ এটে যাবে, যেখানে গ্যাপ দেয়ার সেখানে গ্যাপ দিবেন, ঠিক আছে, গ্যাপটা অল্প দিবেন, তাহলে দেখবেন এটে যাবে। আচ্ছা, দ্বিতীয় কথা, এটা তো গেল 1 পৃষ্ঠার একটা জব অ্যাপ্লিকেশন, এটা আপনি সেকেন্ড পেজে লিখতে পারবেন না, এটা আপনাকে 1 পৃষ্ঠায় লিখতে হবে। এবং এর সাথে যে সিভিরও একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এই সিভিটা আপনারা নিজেরা ফিল আপ করে নেবেন, ঠিক আছে। এই সিভিও 1 পৃষ্ঠায় এটে যাবে, সিভিতে যে খুব বেশি কিছু দেয়া আছে। সুমন স্যারের রেফারেন্স এখানে টানবেন না, ঠিক আছে। সুমন স্যার কি বলেছেন সেটা আমি ভালোই জানি। সিভি আপনারা 2 পৃষ্ঠায় লিখেন না, সেটা তো আপনার পার্সোনাল সিভি লিখেন, কোন প্রতিষ্ঠানে দেওয়ার জন্য বা ওইভাবে তৈরি করেন। তো ওইখানে আর এখানে কি এক, আপনার পরীক্ষার খাতায় কি আপনি 4-5 পৃষ্ঠা নিয়ে সিভি লিখবেন? একটা 10 মার্কের জিনিসের জন্য কি আপনি 4-5 পৃষ্ঠা ধরে সিভি লিখবেন? হ্যাঁ, সিভি জব অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হবে, যদি উল্লেখ থাকে প্রশ্নে, প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে স্যার যেটা বলেছেন সেটা করবেন, আমার কথা শোনার দরকার নাই। স্যার যেহেতু আমার থেকে সিনিয়র অনেক, আমার বড় ভাইও বটে, তারা যেটা স্যার বলেছে সেটাই করবেন, আমার কথা শোনার দরকার নাই। কিন্তু আমার যা বলার দরকার আমি বলে যাচ্ছি। তাহলে সিভির ফরম্যাটও এখানে দেয়া আছে, ঠিক আছে, যে যে বিষয়গুলো দেয়া আছে অতিরিক্ত কোনো বিষয় দেয়া নাই, যে বিষয়গুলো একদমই বাধ্যতামূলক লাগে সেই বিষয়গুলো দেয়া আছে, ঠিক আছে। নিচেই স্কিলস দেয়া আছে, পরে রেফারেন্স দেয়া আছে। তো রেফারেন্স আপনারা একটা ইউজ করতে পারেন, দুইটাও ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারেন, দুইটা ইউজ করতে পারেন। তো 1 পৃষ্ঠায় কি লিখবেন, সিভি লিখবেন, 1 পৃষ্ঠায় কি লিখবেন, জব অ্যাপ্লিকেশন, সরি 1 পৃষ্ঠায় জব অ্যাপ্লিকেশন, পরের পৃষ্ঠায় কি লিখবেন, এই যে সিভিটা বা রিজিউমি যেটাই বলে অ্যাড করে দিবেন, ঠিক আছে, 1 পৃষ্ঠায়। সিভি নিয়ে কোনো কথা আছে, সিভি বা এই নিয়ে কারোর কোনো কথা আছে? যতটুকু বলেছি অতটুকুর উপরে, অন্য কোনো টপিকে না। তার কোনো প্রশ্ন আছে, হ্যান্ড রেজ করতে পারেন। আইফোন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সিভির নিচে যে রেফারেন্সটা দিতে হয় এটা অনেক সময় কনফিউজ থাকি যে এটা কিভাবে দিব। তো এটা কি যে কোনো একটা নাম দিয়ে কারো একটা পদবি দিয়ে দিলেই হবে? এই যে এটা ফলো করেন জাস্ট, হ্যাঁ যে কারো দিলেই হবে, আপনি পরীক্ষায় লিখছেন, ওটা আপনার যাচাই করতে আসছে না, ঠিক আছে, যে কোনো একটা কাল্পনিক কিছু দিলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা।
ধনঞ্জয় ভাই বলুন। হ্যাঁ স্যার, এই যে এখানে যে সিবিটা তো দেখা যাচ্ছে অনেক সময় পেজটা মানে যে এই মানে একসাথে যে দুই পেজ থাকে, এই পেজেই তো লেটার অ্যাপ্লিকেশনটা আর সিবিটা লিখতে হবে। অনেক সময় যদি পেজটা যদি এইভাবে না পড়ে ভাগে, যে একদিকে অ্যাপ্লিকেশন আর আরেক পৃষ্ঠে হলো হচ্ছে সিবি হলো, এরকম সমস্যা আছে? আচ্ছা, সেটা হচ্ছে এই ভাই, ফাইল আছে না আপনার ঘরে? এখানে কোনো ফাইল আছে নাকি? আনবেন তো ফাইল। ফাইল এই যে স্বচ্ছ ফাইল থাকে না, এই যে ম্যাটাডোরের, ওটা আছে না? আচ্ছা দেখেন, যে জিনিসগুলো 2 পৃষ্ঠায় লিখতে হয়, যে জিনিসগুলো 2 পৃষ্ঠায় লিখতে হয়, ঠিক আছে, ট্রাই করতে হয় যে এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠায় পাশাপাশি লেখার জন্য, ঠিক আছে। এই যে এই জাতীয় পৃষ্ঠায় লিখতে হয়, এই পাশে এবং এই পাশে। যেমন এই পাশে জব অ্যাপ্লিকেশন লিখবো, এই পাশে সিভিটা লিখবো, তাহলে পৃষ্ঠা উল্টানো লাগে না, ঠিক আছে, দেখতে ভালো লাগে। এই যে 2 পৃষ্ঠা যেগুলো অ্যাপ্লিকেশন, শুধু অ্যাপ্লিকেশন তো আবার 1 পৃষ্ঠায়, সে যে কোনো পৃষ্ঠায় আপনি লিখতে পারেন। শুধু অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠায়, যে কোনো পৃষ্ঠায় লিখতে পারেন, দাগ হয়নি এমন কোনো পৃষ্ঠায় লিখতে পারেন। কিন্তু যেগুলো যে জব অ্যাপ্লিকেশন, তার সাথে সিভি অ্যাড করতে হয় 2 পৃষ্ঠায়। সো এই পাশে কি লিখবেন? আগে অ্যাপ্লিকেশনটা লিখবেন, তারপরে এই পাশে সিভি লিখবেন। এখন কথা হচ্ছে যে আপনার এই যে সিভিটা বা অ্যাপ্লিকেশনটা যে আপনি লিখবেন, এই আইটেমের আগে একটা আইটেম দেখা যাচ্ছে আপনার শেষ হয়েছে এই পৃষ্ঠায়, এখন এই যে একটা পৃষ্ঠা ফাঁকা আছে, তাহলে কি করবেন? একটা পৃষ্ঠা এভাবে টান দিয়ে কেটে দিয়ে নিচেই পিটিও লিখে দিবেন। লিখে দিয়ে ঠিক আবার এই পৃষ্ঠা থেকেই শুরু করবেন, এই পৃষ্ঠা থেকেই শুরু করবেন। স্কিল কি দিবেন? বিভিন্ন বইতে দেয়া আছে, যে কোনো স্কিল দিয়ে দেবেন। স্কিল অনেক স্কিল আছে, কম্পিউটার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, যা খুশি দিয়ে দিবেন। এগুলো এত সিরিয়াস কিছু না। স্যার এগুলো জব কোনো অ্যাপ্লিকেশনে শুধু তো 2 পৃষ্ঠা, অন্যগুলা তো মানে 1 পৃষ্ঠায় না? অন্য যেগুলা সেগুলা আলোচনার প্রেক্ষাপটে আসবে, তখন সেটা দেখে নিয়ে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আশা করি যেটা জানতে চাইলেন সেটার উত্তর পেয়েছেন। ডায়লগের ক্ষেত্রেও এই একই নিয়ম, ডায়লগও তো 2 পৃষ্ঠায় লিখতে হয়। মানে এটা কোনো সেট কোনো রুলস না, বাট দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর লাগে এই কারণে। আজরিন দ্রুত। স্যার, আমরা কি এখানে আমাদের সঠিক ইনফরমেশন দিব, যেমন আমাদের নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, দিতে পারেন, ফাদার্স নেম? দিতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে জব অ্যাপ্লিকেশন এবং সিভি সম্পর্কিত আর কারো কোনো হয়তো প্রশ্ন নাই? পরে কিন্তু আর কোনো প্রশ্ন নিব না এই সম্পর্কিত, যেটা চলে যাব সেটা সম্পর্কে আর কোনো প্রশ্ন নিব না। আচ্ছা, এবার আমরা জয়নিং লেটারটা দেখবো, ঠিক আছে। জয়নিং লেটার অর্থাৎ যখন চাকরিতে যোগদান করতে হয় তখন জয়নিং লেটার লাগে, ঠিক আছে। আর আপনি যে চাকরি পেয়েছেন, প্রতিষ্ঠান থেকে যখন আপনাকে পাঠায় অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে। আর আপনি যখন প্রতিষ্ঠানে পাঠান যে আমি আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক, মানে চাকরি হবার পরে, সেটা হচ্ছে জয়নিং লেটার। এখন আমরা প্রথমে ফরম্যাটটা একটু দেখে নিই। জয়নিং লেটারের ফরম্যাট, প্রথমে আছে কি? সেন্ডার্স নেম, অ্যাড্রেস, ডেট, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন, যার চাকরি হয়েছে, যিনি জয়েন করতে ইচ্ছুক, তার নাম, ঠিকানা এবং যে তারিখে পাঠাচ্ছেন সেই তারিখ,
যে তারিখে তিনি পাঠাচ্ছেন ওই তারিখ। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে জিনিসগুলো অ্যাপ্লিকেশন আকারে, যেমন এইটা অ্যাপ্লিকেশন এক ধরনের, অর্থাৎ সাবজেক্ট আছে, ঠিক আছে, এইটাই যে অ্যাপ্লিকেশন। আগের যেটা ওইটা সাবজেক্ট দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, ওইটাও কিন্তু কি এক ধরনের অ্যাপ্লিকেশন। আবার জেনারেল কিছু অ্যাপ্লিকেশন আছে না, জেনারেলে তো কিছু অ্যাপ্লিকেশন আছে, এই যে আমরা হেডমাস্টারদের কাছে কাছে লিখতাম, এই জাতীয় অ্যাপ্লিকেশনে যে কাজটা করবেন আপনারা সবকিছু বাম সাইড থেকে লেখা শুরু করবেন, ডেট সবকিছু এভরিথিং বাম সাইড থেকে স্টার্ট করবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় সেক্টরে কি আছে, আপনি যে প্রতিষ্ঠানে জয়েন করছেন ওই প্রতিষ্ঠানের যে প্রধান, এই প্রধানের যে টাইটেল হতে পারে সেটা সেক্রেটারি বা জেনারেল ম্যানেজার, যাই হোক সেই প্রতিষ্ঠানের প্রধানের কি টাইটেল দিবেন, এবং উনার যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম এবং ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস। 3 নম্বরে আছে সাবজেক্ট, আপনি যে জয়েন করতে চাচ্ছেন সেটা কি লিখবেন, লিখবেন যে জয়নিং অ্যাজ ডাবল হয়ে গেছে, এখানে এ বা এন যে কোনো একটা হবে, জয়নিং অ্যাজ আ, দেখা যাচ্ছে লেকচারার, জয়নিং অ্যাজ আ লেকচারার ইন ইউর স্কুল, বা দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন, বা দেখা যাচ্ছে সাবজেক্ট দিতে পারেন ইন ইংলিশ বা ইন, যদি লেকচারার হয় ঠিক আছে, এখানে সাবজেক্ট এবং ইনস্টিটিউশন নেম, যদি লেকচারার টেকচারার বা এরকম কিছু হয় সেই ক্ষেত্রে সাবজেক্টটা ইউজ করতে পারেন, বাদ বাকি ইনস্টিটিউশন নেম যে এই প্রতিষ্ঠানে জয়েন করতে চাই। তারপরে কি আছে স্যালুটেশন, সাবজেক্টের পরে স্যালুটেশন, অর্থাৎ ওই যে ডিয়ার স্যার। তারপরে কি আছে 5 নাম্বার যে সেকশন, সেই সেকশনে আমরা চেষ্টা করব 2টা প্যারাগ্রাফে লেখার জন্য, 2টা প্যারাগ্রাফে লেখার জন্য। প্রথম প্যারাগ্রাফে আমরা কি চেষ্টা করব, যে প্রতিষ্ঠান প্রধানকে তেল মারার, তাই তো, প্রতিষ্ঠান প্রধানকে তেল মারার। আচ্ছা এইখানে কি হবে, এখানে কিন্তু পোস্ট নেম হবে, ঠিক আছে, পোস্ট নেম হবে, প্রতিষ্ঠান প্রধানকে লিখবো যে এই পদে নিয়োগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রাপ্তি নাম্বার, এখন একটু মাথার উপর দিয়ে যাইতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আবার কোথা থেকে আসলো, আপনার যে চাকরি হয়েছে আপনি জানলেন কি করে, আপনার চাকরি হয়েছে আপনি জানলেন কি করে, নিশ্চয়ই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আপনাকে তার মুখে মুখে বলেনি যে আপনার চাকরি হয়েছে আসেন, ঠিক আছে। তো ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা নম্বর থাকে, ওই নম্বরটা, এখন অনেকে বলতে পারেন স্যার কত নম্বর দেবো, যে কোনো একটা নম্বর দিবেন, 200 100 105 যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে প্রাপ্তির তারিখ, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি কবে পেয়েছেন, নিশ্চয়ই আজকে যে তারিখে লিখছেন, সাপোজ আজকে 30 তারিখে আপনি লিখতে বসেছেন যে আমি জয়েনিং করতে চাই, তাই তো, তাহলে তো আপনি আর আজকেই পাননি, তাহলে 5-7 দিন আগের তারিখ দিবেন। বলেছি এখনো তো আসেনি সকাল থেকে। তারপরে প্রাপ্তির তারিখ সহ প্রতিষ্ঠানে যোগদানের সময়, একটু ভালো করে খেয়াল করবেন, এই প্যারাটার মধ্যে অনেক কিছু কিন্তু জড়িত, ঠিক আছে। তার মানে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, প্রথমে আপনি প্রতিষ্ঠান প্রধানকে তেল দিবেন, আমি এই পোস্টে জয়েন করার মানে আপনার প্রতিষ্ঠানে জয়েন করতে চাই, আপনি যে আমাকে নিয়োগ দিয়েছেন আমি খুবই ধন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এরকম তেল টেল দেওয়ার পরে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই লেটারের নম্বর যে কোনো একটা নম্বর দিবেন ছোটখাটো দেখে, 30 40 45 যাই হোক 100, এরকম ছোটখাটো একটা নম্বর দিবেন। তারপরে কোন তারিখে আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন সেটা উল্লেখ করবেন। তারপরে প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করছেন, যোগদানের সময় পূর্বাহ্ন বা অপরাহ্ন, ঠিক আছে, সকাল বা বিকেল, সকাল 8টা না কখন, তারিখ সহ কখন যোগদান করছেন ওই সময় এবং তারিখ, এবং কোন পদে যোগদান করছেন সেটাও উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর দ্বিতীয় প্যারায় আবার কি অনুরোধ করে সমাপ্তি টানবেন। আমি আশা করি আপনার আন্ডারে আমি খুব ভালো কাজ করতে পারবো, আরেক ধরনের তেল মনে করেন।
তারপর কার্টিয়াস এন্ডিং, তার রাইটার সিগনেচার শেষ। ঠিক আছে, এটা মূলত খুবই ছোট হয়। জব অ্যাপ্লিকেশন লেখাটা খুবই সহজ, জব অ্যাপ্লিকেশন লেখাটা খুবই, সরি, জয়নিং লেটার লেখাটা খুবই সহজ। জব অ্যাপ্লিকেশন থেকে জয়নিং লেটার সহজ, আর জয়নিং লেটারে সিভি পাঠাইতে হয়। সো জয়নিং লেটার 1 পৃষ্ঠার মামলা। ঠিক আছে, খুবই সহজ জিনিস। এই দেখেন মাত্র কতটুকু, মাত্র কতটুকু দেখেন, পূর্ণাঙ্গ পৃষ্ঠা দেখেন, এই যে পৃষ্ঠা শুরু আর শেষ কতটুকু জায়গা পড়েই আছে। এখন স্যাম্পলটা আমরা দেখি, আমরা কি লিখবো। এই স্যাম্পলটা মুখস্থ করলে আর এটা মুখস্থ করলে ইনশাল্লাহ যে কোনো জয়নিং লেটার লিখতে পারবেন। অনেকে অনেকে মেসেঞ্জারে নক করেন, স্যার কিছু লেটার অ্যাপ্লিকেশনের কি দেন, কি বলে, সাজেশন দেন। আরে ভাই সাজেশন কি দেবো, আমি তো সাজ দিয়েই দিছি। এখন সাজে আপনি ইচ্ছা মতো বসাই নেন, আপনি এখান থেকে তো হাজার হাজার জয়নিং লেটার, হাজার হাজার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তাহলে আপনার কি সাজেশন দেওয়ার দরকার আছে? আর একটা থেকেই তো আপনি শয়ে শয়ে বানাইতে পারেন। জয়নিং লেটারে সিভি অ্যাড করতে হয় না। তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে, রাইট আ জয়নিং লেটার টু দা সেক্রেটারি বা প্রিন্সিপাল অফ ইয়োর অফ ইনস্টিটিউশন নেম, যে অমুক প্রতিষ্ঠানের প্রধানের কাছে কি লেখো, একটা জয়নিং লেটার লেখো, দ্যাট হ্যাজ সিলেক্টেড ইউ অ্যাজ আ, তার পোস্ট নেম থাকতে পারে। ঠিক আছে, এইভাবে থাকতে পারে। তো আমরা প্রথম অংশে কি দেখেছিলাম, প্রথম অংশে দেখেছিলাম স্যাম্পলে যে সেন্ডার্স নেম, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন, যিনি চাকরিটা পেয়েছেন, সেন্ডার্স নেম এবং অ্যাড্রেস আর ডেট। তো সেন্ডার্স নেম, অ্যাড্রেস, ডেট সবগুলোই দেয়া আছে। শাকিল খান অনেক। ঠিক আছে, তারপরে কার কাছে লিখছি, এই যে ইনস্টিটিউশন যে হেড, তার কাছেই তো আমাকে লিখতে হবে, তাই তো, ইনস্টিটিউশন হেড। তাইলে দা সেক্রেটারি বা দা প্রিন্সিপাল সেটা দিতে পারি। তারপর নেম অফ ইনস্টিটিউশন, অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, যে কোনো একটা দিয়ে দিবেন, নেম বা অ্যাড্রেস, কারণ এখানে চাকরির কথা তো আর শিওর না যে কোন প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে, এই কারণে দেইনি, এগুলো আপনারা দিয়ে নিবেন। তারপরে সাবজেক্টে কি আছে, জয়েন অ্যাজ আ পোস্ট নেম বা সাবজেক্ট বা ইনস্টিটিউশন নেম। সাবজেক্ট যদি আপনি যদি লেকচারার হিসেবে জয়েন করেন তাইলে দিবেন জয়েন অ্যাজ এ লেকচারার ইন ইংলিশ, হয়ে গেল। বা দেখা যাচ্ছে আপনি জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করছেন, তাহলে লিখবেন জয়েন অ্যাজ আ জেনারেল ম্যানেজার ইন এসিআই গ্রুপ, এইভাবে এভাবে দিয়ে দিবেন। তারপরে 4 নম্বরে স্যালুটেশন, ডিয়ার স্যার। পরে আমাদের কি 7 নম্বরে ছিল সিগনেচার, 6 নম্বরে ছিল কার্টিয়াস এন্ডিং, দুইটাই আছে। এখন আমরা এই যে দুইটা প্যারাতে, এই একটা প্যারা এবং এই একটা প্যারা, দুই একটা প্যারাতে লিখতে চেয়েছিলাম না, পার্সোনাল ডিটেলস দিলে কোনো সমস্যা নাই। তাহলে দুইটা যে প্যারা, মেইন বডির যে দুইটা প্যারা, সেই দুইটা প্যারা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা কি বলেছিলাম, একটু তেল মারার কথা। ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাপয়েন্টিং মি ফর দ্য পোস্ট অফ, আমরা তেল মারার কথা বলেছিলাম, তাহলে পোস্টের নাম বলেছিলাম যে কোন পোস্টে যোগদান করো, তাহলে ফর দ্য পোস্ট অফ দিয়ে দিলাম পোস্টের নাম, ইন। এখন যদি সাবজেক্টে জয়েন করি যে লেকচার হিসেবে সাবজেক্টে ওইটা দিব, বা যদি কোনো প্রতিষ্ঠানে জয়েন করি সেটা দিয়ে দেব। সেন্টেন্স একটা শেষ। তারপরে কি, I am thrilled and honored to accept the offer of the job as per letter নং 124। ওই যে কিসের কথা বলা হয়েছিল, কি বলে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের নম্বরের কথা বলা হয়েছিল, তাহলে 124 নম্বর দিয়ে দিবেন। তবে কি বলা হয়েছিল, ডেট, ডেটের কথা বলা হয়েছিল, কোন ডেট, যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেই ডেট দিলেন। দেওয়ার পরে কমা দিয়ে আবার শুরু করলেন, আই এম হেয়ার বাই জয়নিং ইয়োর কলেজ অ্যাজ, আবার পোস্ট নেম দিবেন, টাইম দিবেন 8 o'clock 9 o'clock, সচরাচর চেষ্টা করবেন 10টা থেকে 1টার মধ্যে দেয়ার, এই টাইমটা চেষ্টা করবেন 10টা থেকে 1টার মধ্যে দেয়ার। ক্লক ইন দা ফেভার অফ
জয়নিং ডেট, এবার যে ডেটে জয়নিং করছেন ওই ডেটটা। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। পরের প্যারাটা কি আছে, আই রিকোয়েস্ট দ্য ফেভার অফ ইউর কাইন্ডলি অ্যাকসেপ্টিং মাই জয়নিং লেটার। খুবই সহজ, জয়নিং লেটার খুবই সহজ। বানায় বানায় ইনফরমেশন দিতে ঝামেলা লাগে কেন, শীটটা পেয়ে যাচ্ছেন, ফরম্যাট দেয়া আছে, ওইখানে তো আপনি নাম ধাম লিখে রাখলেই হলো। এখন থেকে যদি বানায় একটা নাম ধাম লিখে রাখেন, তাহলে পরীক্ষার হলে যদি ওইটা পড়ে, তাহলে কি আপনার টাইম নষ্ট হবে? কখনোই না। জয়নিং লেটার সম্পর্কে কে কি বলবেন, প্রশ্ন করেন, শুধু জয়নিং লেটার। যা আছে এটাই, এর সাথে এক্সট্রা কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ইমেইল, জিমেইল, ফ্যাক্সিমেইল কিছুই না। যেখানে অ্যাড করা সেখানে বলেছিলাম, জব অ্যাপ্লিকেশনে বলেছিলাম যে আপনার কাছে ডাকবে, সে ডাকার জন্য ফোন নাম্বার বা জিমেইল অ্যাড করার জন্য। এখানে কি বলেছি? এই কারোর কি প্রশ্ন আছে? কমেন্টে প্রশ্ন, যদি কমেন্টে প্রশ্ন করেন তাহলে হয়তো নাও দেখতে পারি। যদি প্রশ্ন থাকে ডিরেক্ট ইসে করেন, হ্যান্ড রেইজ করেন। লেটার টু নিউজ পেপার, অর্থাৎ যে লেটার গুলো কি পত্রিকা উদ্দেশ্য করে লেখা হয়, যে লেটার গুলো পত্রিকা উদ্দেশ্য করে লেখা হয়। যদি আমি প্রশ্নকর্তা হইতাম তাইলে আমি কখনোই 18তম নিবন্ধন পরীক্ষায় লেটার টু নিউজ পেপার দিতাম না। যদিও একটা ভালো দিক হচ্ছে এই লেটার সেকশনে অবলিক থাকে বা অপশন থাকে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হয়, এটা একটা ভালো দিক। তারপরেও আমি কি করতাম না, এই লেটার টু নিউজ পেপার দিতাম না যদি আমার মাথায় একটু পরিমাণও ঘেলু থাকে। আর যদি প্রশ্নকর্তার মাথায় একটু পরিমাণও ব্রেইন থাকে, মগজ থাকে, তাহলে সে এইবার অন্তত লেটার টু নিউজ পেপার দিবে না। কারণ পরপর 4 বার লেটার টু নিউজ পেপার এসেছে, পরপর 4 বার। তাহলে এখন অন্তত স্টপ করা উচিত। আচ্ছা, লেটার টু নিউজ পেপার কিন্তু 2 পৃষ্ঠায় লিখতে হয়, ঠিক আছে? লেটার টু নিউজ পেপার 2 পৃষ্ঠায়। হ্যাঁ, এখন আবার অনেকে বলতে পারেন যে এই স্যার বলেছে, এটার তো নিয়ম নেই। ঠিক আছে, এটা ধরা বাঁধা কোনো সেট, কোনো প্যাটার্ন না, ধরা বাঁধা সেট কোনো প্যাটার্ন না। তবে 2 পৃষ্ঠায় শেষ করলে ভালো হয়, ঠিক আছে?
বেশি করে বানাই। আচ্ছা, এবার দেখেন ডান পাশ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ডান পাশ থেকে, যেটা ডান পাশ থেকে দেয়া আছে ডান পাশ থেকে, যেটা বাম পাশ থেকে দেয়া আছে সেটা বাম পাশ থেকে। ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে কি আছে? সেন্ডার্স, সেকশন 1 এ আছে সেন্ডার্স ডেট, আর তার উপর আছে অ্যাড্রেস। অর্থাৎ যিনি লিখছেন, যিনি এডিটোরিয়ালটা পাঠাতে চাচ্ছেন নিউজ পেপারে, তিনি কি করবেন? তার অ্যাড্রেসটা প্রথমে লিখবেন। তার অ্যাড্রেসটা লিখে নিচেই কি লিখবেন? ডেট লিখবেন। একটা জিনিস কমন, যখনই অ্যাড্রেস লেখা লিখেছে তখনই কি ডেট লেখা লিখেছে। তাহলে প্রথমে আমাদের কি আছে? সেন্ডার্স অ্যাড্রেস আছে, তারপরে ডেট আছে। দ্বিতীয় সেকশনে কি আছে আমাদের? দ্বিতীয় সেকশনে টাইটেল অফ রিসিভার, ইনস্টিটিউশন অফ রিসিভার, অ্যাড্রেস অফ রিসিভার। রিসিভার কে? এখন কথা, রিসিভারটা কি? আপনি যাকে পাঠাচ্ছেন সহজ কথা তিনি রিসিভার, কিন্তু নিউজ পেপারে যে আপনি পাঠাচ্ছেন অর্থাৎ এডিটর, আপনার এডিটরে কিন্তু আপনার রিসিভার। যেহেতু আমরা সবাই জানি এখানে আর অন্য কোনো অপশন নাই, যে নিউজ পেপার আমরা যে লেটারটা লিখি নিউজ পেপারের উদ্দেশ্যে, সেটা অবশ্যই কি তার রিসিভার থাকেন একমাত্র এডিটর। আমরা অডিটর না, এডিটর। তাহলে রিসিভার, রিসিভারের টাইটেল, অর্থাৎ তিনি কি? টাইটেল কি? এডিটর, দা এডিটর। ইনস্টিটিউশন, অর্থাৎ যদি বলা যেত, এখানে লেখা যেত হ্যাঁ এডিটর, যদি লেখা যেত কি কি বলে, নেম অফ নিউজ পেপার, তাও হইতো। ইনস্টিটিউশন অফ রিসিভার না লেখে যদি নেম অফ নিউজ পেপার লেখা হতো তাতেও ভুল হতো না, কিন্তু বোঝা গেলেই হলো, মেন কথা বোঝা গেলেই হলো, ঠিক আছে? তারপরে অ্যাড্রেস অফ রিসিভার, অ্যাড্রেস অফ রিসিভার তার ব্যক্তিগত অ্যাড্রেস না, তার প্রাতিষ্ঠানিক অ্যাড্রেস। অর্থাৎ যদি হয় যে দা এডিটর, তারপরে কি দা ডেইলি অবজারভার, তারপরে বিজয় সরণি ঢাকা, হয়ে গেল অ্যাড্রেস, ঠিক আছে? এবার কি? স্যালুটেশন, ওই যে ডিয়ার স্যার, স্যালুটেশনে হচ্ছে ডিয়ার স্যার। তারপরে মেইন লেটার ইন শর্ট, মেইন লেটার। এখন মেইন লেটারটা কি এটা বুঝতে হবে, যে এই যে যে দুঃখ ভোগান্তি লিখে আমরা ওইটা না, ওইটা না, এইটা মেইন লেটার না, ঠিক আছে? মেইন লেটার হচ্ছে এরকম যে নিচের উল্লিখিত যে কি বলে এডিটোরিয়ালটি যদি আপনার পত্রিকায় প্রকাশ করেন, আপনার কাছে কৃতজ্ঞ থাকিব, এই যে এতটুকুই হচ্ছে কি মেইন লেটার। মেইন লেটার ইন শর্ট, মেইন লেটার ইন শর্ট। এখানে ফরম্যাটের সাথে স্যাম্পলও দিয়ে দিয়েছি, যাতে ফরম্যাটটাও বুঝতে পারেন, স্যাম্পলটাও বুঝতে পারেন, যেটাতে যার উপকার হয়। তাহলে খুব শর্টে একটা মেইন লেটার লিখতে হবে 2 থেকে 3 পৃষ্ঠায়, সরি 2 থেকে 3 লাইনে। তারপর হচ্ছে কার্টিয়াস এন্ডিং, কার্টিয়াস এন্ডিং তো আমরা সবাই জানি, ইয়োর্স ফেইথফুলি। এইবার আসছে মজা, সেটা হচ্ছে এতক্ষণ আমরা জাস্ট সিগনেচার দেখেছি, এখন কি দেখবো? এখন দেখবো সিগনেচার এবং নেম দুইটাই। উপরে সিগনেচার করে তারপরে নিচে পূর্ণাঙ্গ নামটা দিয়ে দিব, ঠিক আছে? সিগনেচার করে পূর্ণাঙ্গ নামটা দিয়ে দিব। আচ্ছা, আমি বলেছি
যে নিউজ লেটার টু নিউজ পেপার, এটা 2 পৃষ্ঠায় লিখতে হয়। মানে এর মানে এই না যে 2 পৃষ্ঠার বাইরে যাওয়া যাবে না বা 1 পৃষ্ঠায় লেখা যাবে না, কিন্তু আপনি ট্রাই করেন আপনি 1 পৃষ্ঠায় কোনো, তবে আমার এই কথাটা কি কোনো ধরাবাঁধা নিয়ম না, কারণ আপনি যদি শত ইচ্ছা করেন, শত ইচ্ছা করলেও আপনি 1 পৃষ্ঠায় কোনোভাবে আটাইতে পারবেন না, কোনোভাবেই না। আপনার 2 পৃষ্ঠায় লাগবে, ঠিক আছে? আজ 2 পৃষ্ঠা থেকে আপনি 3 পৃষ্ঠায় যান, আপনার দেখতেও খারাপ লাগবে, কারণ আপনি যা লিখবেন সেই আর্টিকেলটা কখনোই কি হবে না, সেই আর্টিকেলটা কখনোই 2 পৃষ্ঠার বেশি যাবে না। কারণ আপনার এই যে 6 পর্যন্ত যা লিখলেন, 6 পর্যন্ত যা লিখলেন এটা তো বেশি আসবে না, এটা আপনার প্রথম পৃষ্ঠার অর্ধেক আসবে, বাকি অর্ধেক থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনার পরের অংশটুকু আসবে। এই যে এত 6টা জিনিস আপনি দেখলেন, 6টা জিনিস কতটুকু কতটুকু আপনারা তো সবাই জানেন, আগের গুলো দেখেও তো অন্তত ধারণা পেয়েছেন। এই যে মেইন লেটার, এটা 2 লাইনের, তো এইটা আপনার অর্ধেক পৃষ্ঠা হবে। বাদ বাকি এই যে টাইটেল থেকে শুরু করে অনেক, টাইটেল থেকে শুরু করে ওই পৃষ্ঠায় 2 নম্বর পৃষ্ঠায় এই যে এইটা লিখতেই জায়গা লাগবে। তাহলে পরে কি আছে, সেন্ডার সিগনেচার, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন এই এডিটোরিয়ালটা পাঠাচ্ছেন তার সিগনেচার দিবেন, তারপরে নেম দিবেন, দেওয়ার পরে একটু গ্যাপ রেখে একটা কি দিবেন, 7 নম্বর সেক্টরটা হবে টাইটেল। এই টাইটেলটা কিন্তু খুবই কি বলে দরকারি, কারণ টাইটেল আপনি সেন্টেন্স আকারে লিখতে পারবেন না, তা কি ওয়ার্ড আকারে লিখবেন না, ওয়ার্ড আকারে না। টাইটেল দেখতে হবে সেন্টেন্সের মতো, কিন্তু সেন্টেন্স আকারে হবে না, মানে সাবজেক্ট ভার্ব এইসব সিকোয়েন্সে থাকবে না, ঠিক আছে? টাইটেলের ভিতর কি ভার্ব থাকে না, পত্রিকার টাইটেল যেরকম হয় ঠিক ওই রকম টাইটেল দেয়া লাগবে। এখন কিসের টাইটেল দেয়া লাগবে, যে বিষয়ে আপনাকে লিখতে বলা হবে। যদি ডেঙ্গু নিয়ে আপনাকে লিখতে বলা হয় তাহলে টাইটেলটা আপনি ডেঙ্গু নিয়ে বানাবেন। যদি আপনাকে কি বলে বন্যা নিয়ে লিখতে বলা হয় বন্যা নিয়ে লিখবেন, যদি জলাবদ্ধতা নিয়ে লিখতে বলা হয় জলাবদ্ধতা নিয়ে লিখবেন, যদি দৈনন্দিন জীবনে এই যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এটা নিয়ে টাইটেল করবেন, ঠিক আছে? যার টাইটেল যত ভালো হবে, এটার ক্ষেত্রে টাইটেলটা কিন্তু খুব জরুরি। তাইলে স্টোরির ক্ষেত্রে এবং এই যে লেটার টু নিউজ পেপারের ক্ষেত্রে এখানে কিন্তু টাইটেলটা কিন্তু খুবই জরুরি। একটা সুইটেবল টাইটেল দেবেন, দিয়ে অল্প একটু নিচে থেকে অল্প একটু ফাঁকা রেখে এই যে এই কোণা থেকে শুরু করবেন লেখা, কি কি সমস্যা কি কি হচ্ছে, কি পরিস্থিতি, সার্বিকভাবে লেখা শুরু করবেন। শুরু করার পরে শেষে একদম শেষে কি লিখবেন, আবার ডাবল করে, এখানে তো একবার সিগনেচার দিয়েছেন, আবার সেন্ডার সিগনেচার আবার দিবেন, এটা লেখা শেষে আবার কি দিবেন, সেন্ডার সিগনেচার দিবেন। তবে এইটা ম্যান্ডেটরি না, এইটা ম্যান্ডেটরি না, দিতেও পারেন নাও পারেন, দিলে দেখতে ভালো লাগবে। তাহলে আমরা একটু এখন স্যাম্পলটা দেখি। স্যাম্পল আর এর মধ্যে এটা খুব বেশি পার্থক্য নেই, কারণ কোন টপিকে লেখা হবে এর কোনো কমন তার প্যাটার্ন নেই, সেখানে স্যাম্পল আর দেওয়া হয়, এই যে কি বলে স্যাম্পলেও খুব বেশি আলোচনা হয়নি, তারপরেও আমরা একটু দেখে নিই। প্রথমে এই যে বলেছিলাম সেন্ডার্স কি অ্যাড্রেসের কথা বলেছিলাম, এই দুইটা অ্যাড্রেস এবং এইটা ডেট, তারিখ দেয়া আছে, ডান পাশ থেকে বলেছিলাম ডান পাশ থেকেই দেয়া আছে। তারপরে এখানে কি দেয়া আছে, তা এডিটর, ওই যে রিসিভারের টাইটেলের কথা বলেছিলাম, তো রিসিভার একজনই হবেন, এডিটর, কারণ এডিটরই সবকিছু নিউজ পেপারের ক্ষেত্রে। দ্য ডেইলি মুভমেন্ট, বিজয় সরণি, ঢাকা, এরকম কাল্পনিক নাম ইউজ করা, কিন্তু ঠিক আছে কাল্পনিক নাম ইউজ করা, কিন্তু আপনারা যখন কাল্পনিক কিছু ইউজ করবেন দেখবেন সেটা যেন একদম অযৌক্তিক না মনে হয়, ঠিক আছে অযৌক্তিক না মনে হয়।
যেমন অযৌক্তিক কিভাবে, এই যে আমি এই যে পত্রিকার নামটা তার ডেইলি মুভমেন্ট ইউজ করছি, এটা কি খারাপ দেখা যাচ্ছে খুব? আপনারা যদি এখন 54 জনের 54 জনই বলেন যে খারাপ দেখা যাচ্ছে, তারপরেও আমি মানবো না যে এটা খারাপ দেখা যাচ্ছে, অযৌক্তিক কোনোভাবেই না। তারপরে ঠিকানা দেওয়া আছে কি বিজয় সরণি ঢাকা, বিজয় সরণি ঢাকা হতেই পারে, কিন্তু এখন যদি আপনি দেন যে নিউ ইয়র্ক লন্ডন, এই জাতীয় দেন, নিউ ইয়র্ক লন্ডন, বা দেখা যাচ্ছে কি বলে স্টকহোম, এই জাতীয় যদি দেন, বার্ন, জুরিক, এই জাতীয় যদি দেন, তাহলে এটা অযৌক্তিক লাগবে না? অবশ্যই অযৌক্তিক লাগবে। ঠিক আছে, সো সিকোয়েন্সটা বজায় রাখার চেষ্টা করবেন যাতে অযৌক্তিক না হয়। তারপরে কি ছিল? স্যালুটেশন ছিল। তারপরে ছিল হচ্ছে স্যালুটেশন। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্যারটা লিখছেন, ঠিক আছে, এই স্যারের এসটা যেন বড় হাতের অক্ষর দিয়ে হয়। এমন হতে পারে স্যাম্পলের ভিতরে কোনো জায়গায় হয়তো একটা দুইটা ছোট হাতের পড়ে যেতে পারে, কিন্তু এইটা কি করবেন, এই স্যারটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করবেন। গেল। এখন কি ছিল, মেইন লেটারের কথা বলা ছিল, তাই তো? মেইন লেটারের কথা বলা ছিল। তো মেইন লেটার কি বলেছিলাম, একদম শর্ট হবে, যে 2 লাইনও তো হয়নি। I will be highly grateful if you kindly publish the following few lines in, বানান ভুল গেছে এখানে, এখানে বানান ভুল গেছে, টাইপিং মিস্টেক, in your renowned daily, in your renowned daily, ঠিক আছে? এই গেল মেইন বডি গেল। তারপরে yours faithfully, এবার কি বলা ছিল, সিগনেচারের কথা বলা ছিল, তাই তো? এখানে কি দেয়া আছে, চমক হাসান, একটু ব্যাকা টাকা করে দেয়া আছে, ঠিক আছে? তারপরে কি দেয়া আছে, পূর্ণাঙ্গ নাম মোহাম্মদ চমক হাসান। এখন শুনছেন যে ডিয়ার স্যারের পরে কোনো কমা দিতে হবে। আসলে এই বিষয়ে কোনো রুলস আছে কিনা আমার তাও জানা নাই, ঠিক আছে? তবে হয়তো দিতে হয় না, কারণ সরকারি যতগুলাই দেখেছি, এই যে জয়েনিং লেটার এই জাতীয় যা দেখেছি, এখানে এরকম কমা টমা পাইনি, ঠিক আছে? সো আমি প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম একটু আগে যে আপনারা এই ডিয়ার স্যারের পরে কমা দিবেন না, কিন্তু দিলেও যে আপনার মার্কটা কেটে দিবে বিষয়টা এরকম না, এটা সিলি বিষয়, এগুলা এর জন্য মার্ক কাটবে এরকম না। ব্রেক হয়ে গেছে, এখন একবারে ক্লাস শেষ, ব্রেক হয়ে গেছে, এখন ক্লাস শেষ হবে, এই লেকচারটা হলে ক্লাস শেষ হবে, এখানে কোনো আর কোনো ব্রেক নাই। তাইলে এই গেল প্রথম 6টা বিষয়। তারপরে কি বলেছিলাম, টাইটেল। তাই মাঝখানে যে টপিক সেই টপিক অনুযায়ী উপযুক্ত একটি টাইটেল দিবেন, যে টপিক সেই টপিক অনুযায়ী উপযুক্ত একটা টাইটেল দিবেন। তারপরে শুরু হবে হচ্ছে ডিসকাশন। তো এখানে 1 পৃষ্ঠার ভিতরেই দেখানো হয়েছে, কারণ এখানে তার এই যে মেইন বডিটা, এই যে এডিটোরিয়ালটা তার এখানে আলোচিত হয়নি, কিন্তু এডিটোরিয়াল কি এতটুকুতে আটবে আপনাদের মনে হয়? এডিটোরিয়াল কখনোই এতটুকুতে আটবে না, এটা পরের পৃষ্ঠায় চলে যাবে, সেই কারণে এটা 2 পৃষ্ঠায় লিখতে হবে, ঠিক আছে? এটা 2 পৃষ্ঠায় লিখতে হবে। আবার আরেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে যদি কেউ মনে করেন যে এইখান থেকে এই 6 নম্বর পর্যন্ত একটা পৃষ্ঠায় লিখবেন, যদি কেউ মনে করেন একটা পৃষ্ঠায় লিখবেন, লিখতে পারেন, তো বেশি ফাঁকা ফাঁকা দেখা যাবে। এবং এই যে অংশটা, এই অংশটা 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবেন, টাইটেল শুরুতে দিয়ে 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবেন, শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ এরকম করবেন না, সেটা হচ্ছে পৃষ্ঠার একদম নিচে টাইটেল শুরু হয়েছে, ঠিক আছে, 1 লাইন লিখেছেন, এরকম শুরু করবেন না। হয় শুরু করলে মাঝের থেকে শুরু করবেন, একটু মাঝ বরাবর, অন্তত যাতে 4-5 লাইনও অন্তত যাতে আলোচনা করা যায়, না হলে দেখতে খারাপ লাগবে।
তারপরে কি ওই পৃষ্ঠা থেকে আবার শুরু করলেন, কোনো সমস্যা নেই। হয় মাছ থেকে শুরু করবেন, না হলে ওই পাশ থেকে শুরু করবেন। আমি সাজেস্ট করব মাছ থেকে শুরু করার জন্য, যদি কারোর মাছ পর্যন্ত আসে, কারণ নিচে থেকে শুরু করলে বাজে দেখা যাবে। আর ওই পাশ থেকে শুরু করার একদম প্রথম থেকে যদি শুরু করতে চান, এই অংশটা, এই টাইটেল থেকে পরের অংশটা যদি শুরু করতে চান, তো এটা মনে হয় একটু রিস্ক হয়ে যাবে। কিভাবে রিস্ক হয়ে যাবে? কারণ এই আলোচনাটা দেখা যাচ্ছে আপনার একটু বড়, তখন তো আপনার আর ওই এক পৃষ্ঠায় আটবে না, দেখতে বাজে লাগবে। এই জন্য অল্প একটু লেখা, এটা প্রথম অর্ধেকের ভিতরে এটে যাবে, অর্ধেক থেকে বা আর একটু নিচে থেকে লেখা শুরু করে পরের পৃষ্ঠায় যে শেষ করলে ভালো হবে। কারো কোনো প্রশ্ন আছে লেটার টু নিউজ পেপার সম্পর্কে? লেটার টু নিউজ পেপার নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? লিডিং নিউজ পেপার গুলোর নাম দেওয়া লাগবে না, যে কোনো নিউজ পেপারের নাম দিতে পারেন বাংলাদেশে প্রচলিত। তবে যদি কাল্পনিক নাম ইউজ করতে চান, সেটাও যেন কি, আচ্ছা কাল্পনিকের আগে বাস্তবই বলি। বাস্তব যে নামগুলো ইউজ করবেন নিউজ পেপারের নাম, সেইগুলো কি করবেন? সেইগুলা হচ্ছে ইংরেজি পত্রিকার নামগুলো, ইংরেজি পত্রিকার নামগুলো থেকে একটা দিবেন। দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি অবজারভার, এই জাতীয় দিবেন। আর যদি কাল্পনিক নাম ইউজ করতে চান, এমন কোন নাম ইউজ করেন যেগুলো দেখতেও কি মনে হবে যে না এটা ইংলিশ নাম হিসেবে যায়। যেমন এই যে দ্য ডেইলি মুভমেন্ট লেখছি, ঠিক আছে, আমি জানিও না যে এরকম নামে কোনো আছে কিনা, কিন্তু দেখে মনে হবে না যে এটা মানে অবাস্তব, ঠিক আছে। কিন্তু আপনি লিখছেন ইংলিশ আর্টিকেল, যদি এটা দেখা যাচ্ছে বাংলা নিউজ পেপারের নাম দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে আমি সাবধানতা বশত বলে রাখছি যে প্রথম আলো, জনকণ্ঠ এগুলো না দিয়ে চেষ্টা করবেন ইংরেজি নিউজ পেপারের নাম দেওয়ার। আর সবাই ফলাও করে ডেইলি নিউজ পেপার না দিয়ে, ডেইলি স্টার না দিয়ে, আমরা তো ডেইলি স্টার ছাড়া আর কিছু চিনি না, সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশে কোন কোন ইংরেজি জাতীয় দৈনিক আছে, চেষ্টা করবেন ওইগুলো দেওয়ার। আইফোন স্যার, বিষয়টা যদিও এখানে অপ্রাসঙ্গিক, বাট আমার মনে থাকে না, এই জন্য আজকে বলছি। আমি বিদ্যাবাড়ির ইউটিউবে একটা স্যারের লাইভে দেখেছিলাম। স্যার বলেছিল প্রতিটা পৃষ্ঠায় যেন নাম্বারটা লিখে দেয়, যেমন 1 নাম্বার পৃষ্ঠায় 1 2 3। তো স্যার এটা কি মানে করতেই হবে, বা না করলে কি একটু সমস্যা আছে? কারণ অনেক সময় তো সময় থাকবে না, আর আমরা অনার্সে বা ইন্টারমিডিয়েটে পড়েছি, কখনো এরকম করে লিখিনি, স্যারের কাছে আমি ফার্স্ট শুনেছি। তো স্যার এটা করলে কি কোনো বেনিফিট আছে? পৃষ্ঠা নম্বর 1 জি 2 জি 3 4 স্যার। 5 6 7 8 জি 9 স্যার। 10। জি জি স্যার, জি স্যার। আমি এরকম কোনো কথা আজ পর্যন্ত শুনিনি। আর কোন স্যার বলেছিলেন? স্যার, স্যারের নাম তো জানি না, আমি বিদ্যাবাড়ির একটা লাইভে দেখেছি যে রিটেনে কিভাবে লিখলেই করা যাবে। ওই যে একটু দাড়ি আছে টাইপের স্যারটা। দাঁড়িয়ে আছে আপনাদের, জি সাজ্জাদ আপনাদের স্যার? ইউটিউবে আছে ওই স্যারের ইয়েটা, ভিডিওটা। আমাদের ইউটিউবে দৈনিক 5 থেকে 7টা করে ভিডিও আপলোড হয়। জি স্যার। তো স্যার এটা, স্যার বলেছিলেন? স্যার আমি স্যারের নাম তো জানি না, স্যারের স্যারের আমি আগে ম্যাথের ইয়েগুলাও দেখছি, স্যার বিভিন্ন কোশ্চেন সলভ করতো ম্যাথের। ম্যাথের ম্যাথের দাঁড়িয়ালা কোন স্যার থাকবে? ম্যাথের তো সোহাগ স্যার আছেন হ্যান্ডসাম, এবং রফিক স্যার আছেন, দুজনের কোনোটারই তো কি দাড়ি নাই। সাজ্জাদ স্যারের দাড়ি আছে, সাজ্জাদ স্যার জেনারেল নলেজ নেন, সাজ্জাদ স্যার জেনারেল নলেজ গুলা নেন। আচ্ছা স্যার, রফিক স্যার, উনি রফিক স্যার। রফিক স্যার জি স্যার। আমি
নামটা ওনার? তো রফিক স্যারের তো দাড়ি নাই তো। ওইতে স্যার গুফ, ওইটাই আর কি দাঁড়িয়ে বলছি। ও আচ্ছা, তা উনি ম্যাথের, ঠিক আছে, উনি ম্যাথের। এখন উনি কোন কনটেক্সট থেকে বলেছে এই বিষয়ে না জেনে আমি কোনো মন্তব্য করতে পারছি না, তবে এটা না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হয়তো উনি ওনার সাবজেক্ট কেন্দ্রিক বলেছে, হয়তো এরকম হতেই পারে যে উনি জি ওনার স্যার। সাবজেক্ট কেন্দ্রিক বলেছে, ঠিক আছে। জি স্যার। আর আরেকটা জিনিস হতে পারে যেটা আমরা করি সব সাবজেক্টের ক্ষেত্রেই, সেটা হচ্ছে আমরা যখন লুজ শিট গুলা নেই, খুব ভালো একটা জি কথা, স্যার। লুজ শিট গুলা যখন আমরা নেই তখন লুজ শিট গুলার উপরে দেখা যাচ্ছে নাম্বার দিলে ভালো হয়। মানে জি তারা স্যার। অনেক কিছু লিখলেই ভালো হয়, তারপরেও স্যার স্যার নিউজ পেপার তো আমরা যতটা নিই ততটা নাম্বার করি, যে 2টা নিলে 1 2 করে দেই এরকম, কিন্তু পৃষ্ঠায় পৃষ্ঠায় নাম্বার তো কখনো লিখিনি, এই জন্য আর কি পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছিলাম। না, আমি ওইটা তো বলছি না, আমি কন্টেক্সট থেকে অন্য কন্টেক্সটে চলে আসছি। ঠিক আছে, জি লুজ স্যার। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে জাস্ট ছোট করে নামটা লিখে দিলাম, ঠিক আছে, নাম এবং রোলটা, সাপোজ এরকম নাম রোল এরকম লিখে দিলাম, ঠিক আছে। এই জি হচ্ছে স্যার। বিষয়, যাতে কি হয়, পরীক্ষার হলে আমার সাজানোর জন্য না, অনেক সময় কিন্তু সরকারি কাজ তো একটু গাফিলতি হয়, জি স্যার, ফাইল হারিয়ে যায় আপনার আর ওই কি। স্ট্যাপলটা কোনোভাবে ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গেছে, তো এই যে আপনার এই যে এইগুলো লেখা আছে এগুলো দেখে অন্তত আপনার ইসের সাথে অ্যাটাচ করে দেওয়া যাবে, ঠিক আছে, জি স্যার। এগুলো দেখে আপনার খাতার সাথে অ্যাটাচ করে দেওয়া যাবে। এমন ছোট ছোট করে এমন কোন তথ্যই লিখবেন যে তথ্য আপনার মেইন পেজে থাকবে। এখন মেইন পেজে কি নাম ঠিকানা লিখতে হয় কিনা আমার মনে পড়ছে না, ঠিক স্যার আছে। মেইন পেজের শেষে, স্যার মেইন পেজের শেষের দিকে লুজ যতটা নিলাম এটা নাম্বার লিখতে হয় লাস্ট পেজে। না, এটা বিসিএস এর ক্ষেত্রে মেবি, বিসিএস এর না ক্ষেত্রে আমরা maybe। অনার্সে এরকম লিখেছি, এখন এইখানে লিখি তো জানি না আমি। না, এইখানে এইখানে ওইভাবে নাম্বার লিখতে হয় না, আমি বলছি আপনি যে শীটটা নেবেন, লুজ শীটটা নেবেন, ওই জি শীটের জি। প্রথমে জাস্ট একটা সিগনেচার দিয়ে রাখবেন যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওইটা, আর জি। পাশে আপনার নামটা সংক্ষেপে লিখে রাখবেন। যদি জি নাম থাকে নাম, রোল থাকলে রোল, ঠিক জি আছে, স্যার। নাম থাকলে নাম, রোল থাকলে রোল, প্লাস লিখে রাখলেন কলেজ, যাতে খাতা মিশে গেলেও যাতে আপনার হচ্ছে ওই বুঝতে পারে। জাস্ট 10 সেকেন্ড লাগবে এতটুকু কাজ করতে এক একটা স্যার শিটে। নিচের দিকটাই শুধু আমরা প্লিজ টার্ন ওভারটা দিয়ে দিব, পেজের নিচের দিকটাই। জি, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আসি বিজনেস লেটারে, ঠিক আছে। বিজনেস লেটারের মধ্যে আবার অনেক কিন্তু আছে। বিজনেস লেটার অনেক ধরনের হতে পারে, 20 30 রকম 40 রকমের হইতে পারে, ঠিক আছে। তো বিজনেস লেটারের মধ্যে থেকে আমরা জাস্ট 2 ধরনের লেটার দেখবো, একটা হচ্ছে কমপ্লেন লেটার আর একটা হচ্ছে অর্ডার লেটার। এই কমপ্লেন লেটার আবার অনেক ধরনের হতে পারে, ঠিক আছে, জ্বালার আর শেষ নাই। তো সবকিছু ফরম্যাটে আনা মানে একদম ফরম্যাটে আনা সম্ভব হয় না। যেমন কমপ্লেন লেটার এমন হতে পারে যে আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করেছেন, প্রোডাক্ট ক্রয় করলে সেই প্রোডাক্টে আপনি বাসায় এসে দেখছেন ত্রুটি আছে, এই নিয়ে একটা কমপ্লেন করলেন, যেখান থেকে কিনেছেন একটা কমপ্লেন লেটার পাঠালেন, গেল। দেখা যাচ্ছে আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, ওয়েটার আপনাকে আপনার সাথে বাজে বিহেভ করছে, আপনি রেস্টুরেন্টের মালিক বলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা লেটার লিখলেন কমপ্লেন দিয়ে ওই ওয়েটার সম্পর্কে। এরকম অনেক ধরনের কমপ্লেন লেটার হয়, ঠিক আছে। এখন কোন ধরনের কমপ্লেন লেটার যে আসবে, বিজনেস লেটার লাস্ট কয়েক বছরে আসেনি, কিন্তু মাঝের সময়গুলোতে দেখা গেছে যে বিজনেস লেটার গুলো আসতো, নিয়মিত আসতো বিজনেস লেটার গুলো। তার ভিতরে বহুল প্রচলিত হচ্ছে কমপ্লেন লেটার এবং অর্ডার লেটার, ঠিক আছে। আসলে লেটারের শেষ নাই, যদি এই থেকে ফরম্যাট থেকে আপনাদের কমন পড়ে আপনারা সৌভাগ্যবান, না হইলে বিপদ আছে। আর আপনাদের থেকে অন্যদের বিপদ বেশি, আপনাদের থেকে অন্যদের বিপদ বেশি, টেনশন করার কিছু নাই। আমার ধারণা এবার একটা পার্সোনাল লেটার আসতে পারে, কারণ অনেকদিন পার্সোনাল লেটার আসে না, পার্সোনাল লেটার আসতে পারে।
আর পার্সোনাল লেটার তো পড়ানোর কিছু নেই, পার্সোনাল যেটার মন খুলে লিখবেন, যার কাছে যার মন। এখন তাহলে আমরা জাস্ট দুইটা ফরম্যাট এবং স্যাম্পল দেখবো, কমপ্লেন লেটারের এবং কি বলে এই যে অর্ডার লেটারের, এবং দুইটাই মারাত্মক সহজ, অনেক সহজ দুইটাই। প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস এবং ডেট ঠিক আগের মতোই, ঠিক আছে, নিউজ পেপারটার মতোই। সেন্ডার্স এর মানে যিনি পাঠাবেন লেটার, কমপ্লেন লেটার যিনি লিখছেন, অ্যাড্রেস এবং ডেট। এখন ডেটটা কোন ডেট লিখবেন, ডেট যেটাই লিখুন না কেন, সাপোজ ডেট আপনি যেটাই লিখুন না কেন, একটা মানে বিষয় সাধারণত চিন্তা করবেন যে আপনি পণ্য যেদিন কিনেছেন, সাপোজ ওই দিন আপনি ত্রুটি দেখে হয়তো চেক করেছেন, দেখে হয়তো ওই দিনই লিখতে পারেন, অস্বাভাবিক কিছু না, কিন্তু চেষ্টা করবেন অন্তত 2-3 দিন অন্তত গ্যাপ রাখার, যে আপনি 2 দিন আগে কিনেছেন, এখন দেখছেন যে প্রোডাক্টের ত্রুটি, এখন লিখছেন। তার মানে আপনি যদি 5 তারিখে প্রোডাক্টটা কিনে থাকেন, আপনি 7 তারিখে লেটার লেখা শুরু করেন, আর 7 তারিখে যেহেতু লিখছেন, এই লেখার তারিখ হচ্ছে 7 তারিখ সাপোজ, এই হচ্ছে বিষয়। তাহলে সেন্ডার্স ডেট এবং অ্যাড্রেসটা গেল। 2 নম্বরে কি আছে, টাইটেল অফ দ্য কোম্পানি হেড। আচ্ছা, এখানে দোকানও হইতে পারে, ঠিক আছে, দোকানের বা শোরুমের ম্যানেজার হইতে পারে, ঠিক আছে, ওই টাইটেলটা দিতে পারেন। তারপরে কোন দোকান থেকে নিয়েছিলেন সেই দোকানের নাম এবং দোকানের অ্যাড্রেস, দোকান বা শোরুম যেটাই থেকেই নেন সেই দোকানের নাম এবং অ্যাড্রেসটা দিবেন। তারপরে এই যে কমন বিষয় স্যালুটেশন দিলেন, দেওয়ার পরে আপনার প্রোডাক্টের বর্ণনা দেওয়া শুরু করলেন। বর্ণনার মধ্যে শুধু আপনার যে এত তারিখে কিনেছিলাম, এই কয় পরিমাণে কিনেছিলাম, এখন এর মধ্যে এই দুইটাতে বা এই একটাতে আমার কি দেখা দিয়েছে, ত্রুটি দেখা দিয়েছে। কমপ্লেন অ্যাবাউট দা প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে কি কমপ্লেন লিখবেন। ম্যানেজারে দিতে হবে না ওনার লেখা যাবে, ওনার কি কোনো টাইটেল হয়? কোম্পানির মালিকের কাছে কি কেউ চিঠি লেখে যে আমার প্রোডাক্ট কি হয়েছে, হইলেও তাইলে কার কাছে লিখতে হবে সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। ম্যানেজারের কাছে, কার কাছে লিখতে হবে সেটার কি, সেটার উল্লেখ দেয়া থাকবে প্রশ্নে, এগুলোর উল্লেখ করে দেয়া থাকে যে কার কাছে লিখবেন। তারপরে কি আছে, রিকোয়েস্টিং ফর চেঞ্জিং দ্য ডিফেক্ট প্রোডাক্ট। তো একটা প্যারায় কি দিলেন, প্রশ্ন, প্রোডাক্ট যে কিনেছেন, এই প্রোডাক্ট কেনার পরে কালকে ক্লাস পাবেন কিনা, কালকে ক্লাস পাবেন কিনা আমি বলতে পারছি না। ক্লাস আরো 3টা আছে, অর্থাৎ এই যে এখন যেমন একদিনে 2টা করে নিচ্ছি, কালকে সেই হিসাবে মনে হয় 8টা থেকে 12টা একটা ক্লাস হইতে পারে, বা যাই হোক এই টাইমেও একটা ক্লাস হইতে পারে 4 ঘন্টার, আর সন্ধ্যার দিকে আরেকটা 2 ঘন্টার ক্লাস হতে পারে। কিন্তু সেই ক্লাসটা হবে কিনা, মানে ক্লাস তো হবে, আমি থাকবো কিনা আমি বলতে পারছি না, ঠিক আছে। এবং আমি ধারণা করতে পারছিলাম যে হয়তো কোনো একটা সমস্যা হবে, এই কারণে আমি একবার 19 থেকে 22 নম্বর লেকচারটা নিলাম। কারণ এমন না যে এই লেটার গুলো কেউ পড়াইতে পারতো না, এমন না বিষয়টা, কিন্তু আমি যে রিসার্চ করে রেখেছি এইগুলো আপনারা এই যে সহজে পড়তে পারবেন। কেউ এসে যদি আপনার হাতে 20টা লেটার ধরাই দিতে, 20টা লেটার আপনার পড়া কষ্ট না, যে কোনো ফরম্যাটের 20টা লেটার যদি ধরে দেয়, পড়া তো কষ্ট হয়ে যেত, ঠিক আছে। এই কারণেই আমি এই যে ফরম্যাট গুলো যাতে আপনাদের দিতে পারি, আর এমন না যে দিয়ে দিলেই আপনারা বুঝে যেতেন, ঠিক আছে, অনেক প্রশ্ন থাকতো আপনাদের যে এখানে এটা কি হতে পারে, কি হতে পারে। এই কারণেই আমি এই 22 নাম্বারটা আগে নিলাম। আর 3টা লেকচারের ক্লাস বাকি আছে, 2 ক্লাসে 3টা লেকচার হয়তো না হয়ে যাবে। তো সেই 2টা ক্লাসে কি, 3টা লেকচারের 2টা ক্লাসই হচ্ছে গ্রামার সম্পর্কিত, কমপ্লিটিং সেন্টেন্স এবং কি বলে ওই যে আপনার সেন্টেন্স চেঞ্জিং, এর উপরে ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, 2টা ক্লাসই প্র্যাকটিক্যাল ছিল। এখন এইটা নিতে পারবো কিনা বলতে পারছি না।
শফিক কিছু বলতে চান? স্যার আপনি আমাদের ক্লাস না নিতে পারলেও লিস্ট আপনার যে সাজানো গোছানো পিডিএফটা ছিল স্যার, ওইটা আপনারটাই দিয়েন স্যার, তাহলে আমাদের আর খুব বেশি একটা প্রবলেম হবে না। আচ্ছা, যে পিডিএফ তো দিয়েই দিলাম, আর মাঝখানে যে 3টা পিডিএফ আছে ওইগুলো তো গুরুত্বপূর্ণ না, তারপরেও দিব। হ্যাঁ, তারপরেও দিব, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ দিব, যেহেতু আপনাদের জন্য সাজিয়ে রেখেছি দিব। ওইগুলো অতটা মানে গুরুত্বপূর্ণ না, কারণ কমপ্লিটিং সেন্টেন্স যে কোনো বইতেই আছে। হ্যাঁ, এতটা না, তারপরেও দিব, কোনো সমস্যা নাই। এটা নিয়ে আর আমি রেখে কি করব? লিমন কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আমি আসলে বলতে চাচ্ছিলাম স্যার, আপনি লিটারেচার থেকে 39টা কোশ্চেন দিয়েছিলেন, তো আপনি লাস্ট ক্লাসে বলেছিলেন যদি সম্ভব হয় তাহলে 3-4টা কমিয়ে দিবেন স্যার। এটা যদি একটু কমিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। এটা স্যার বলার ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে স্যার, আমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারি, মানে আমি 2-4টা কোশ্চেন বাসায় লিখে রেখেছি ব্রড কোশ্চেন, যদি আমি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আপনি যে পয়েন্টের নামগুলো দিয়েছেন যেমন সাবজেক্টিভিটি, ইন্ডিভিজুয়ালিজম, এগুলো যদি আমি কালার পেনে লিখি তাহলে কি কোনো প্রবলেম হবে? কালার পেন বলতে হচ্ছে আমি ব্লু কালার ইউজ করতে যাচ্ছি, বাকি লেখাগুলো কালো কালি দিয়ে লিখলাম আর ওটা শুধু ব্লু কালার দিয়ে লিখলাম। আর স্যার আরেকটা বিষয় আমার একটু জানার ছিল, মানে আমি হচ্ছে রেগুলার একদম ক্লাসগুলো সব করতে পারিনি দেখে আপনাকে আবার একটু ডিস্টার্ব করা। আমি মার্জিনটা স্যার পেন্সিল দিয়ে করতে চাই। এই হচ্ছে স্যার আমার কোয়ারি গুলো ছিল, যদি কাইন্ডলি একটু স্যার অ্যান্সার করতেন। পারবেন, সব পারবেন, কোনো সমস্যা নাই। আর ক্লাসটা ওকে, থ্যাংক ইউ স্যার। একটু প্রথম থেকে দেখে নিয়েন, আপনি মনে হয় পরে জয়েন করছেন, প্রথম থেকে দেখে নিয়েন, তাহলে বাদ বাকি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আর ওই যে স্যার 39টা কোশ্চেনের ব্যাপারটা স্যার একটু দেখেন। বলেছি ক্লাসটা প্রথম থেকে একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আরশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার প্রথম থেকে আজ পর্যন্ত কালকে ক্লাসটা আমি করতে পারিনি, আমি হাসপাতালে ছিলাম অসুস্থ। খুবই খারাপ লাগছে, এখনো করিনি রেকর্ড ক্লাস। তবে আমি আপনাকে পার্সোনালি বলতে চাই, যেহেতু গ্রুপে সবাই শুনছে, যে ক্লাস আমাদের এই পর্যন্ত যেগুলো হয়েছে মোটামুটি ভাবে মনে হয় যে কোর্স অনেকটা কমপ্লিট, অনেকটা না পুরোটাই কমপ্লিট। গ্রামার যে সাইড গুলো হয়তোবা আপনার কমপ্লিটিং সেন্টেন্সে তো সমস্যা থাকার কথাই না কাউরে। লাস্টের আপনার 7 নম্বরে যে প্রশ্নটা আছে, 8 নম্বরে আর কি, যে আপনার ফলোইং সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ করতে হয় কি নাউন করতে হয়, এগুলো হয়তো বা একটু মোটামুটি সমস্যা একটু থাকতে পারে। আর সব ওভারঅল বাদ দিয়ে আমি স্যাটিসফাইড আপনার ক্লাস করে, প্লাস আপনার সবকিছু সাজেশন পেয়ে। আপনার এত মেন্টালি প্রেশার নিয়ে আমার মনে হয় না যে আর ক্লাস নেওয়া উচিত। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, ধন্যবাদ, দেখি কি করা যায়। কারণ সেখানে আপনার অবশ্যই সময় দেওয়া উচিত। আমাদের ভার যেমন আপনার উপর, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু ফ্যামিলি। অবশ্যই, সেটা তো অবশ্যই, তারপরেও দেখি। আপনি মনে করেন ক্লাস নিচ্ছেন, আমাদের বোঝাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি কিন্তু আপনি এখানে থাকলেও মানে পুরোপুরি আপনি এখানে নেই। ঠিক আছে, আপনার কথা শুনলাম, দেখি কি করা যায়। স্যার এই যে গ্রামার পার্টে ওই যে সিনোনিয়ম অ্যান্টোনিয়ম এগুলো দেখলাম যে অনেক দিন আগে আসছে আর কি, ওগুলো কি আপাতত না পড়লেও তো মনে হয় চলবে নাকি? ওটা তো মনে হয় আসার চান্স একটু কম। এইগুলা যে পারবে সে না পড়েও পারবে, আর যে পারবে না সে পড়েও পারবে না। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো অনেকটা আনকমনই আসে। এটাই এরপর মনে হয় হচ্ছে এগুলো তো বিষয়। পুরোপুরি সময় দেওয়ার দরকার নাই নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ানো শুরু করি। তাহলে আমরা পরে দেখলাম যে এই যে ডিফেক্টিভ প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা রিকোয়েস্ট করছি যে ফেরত নিয়ে নেওয়ার জন্য। এখন কি কি জিনিস ডিফেক্ট সেটাও তো আমাদের বলতে হবে, তাই তো? তো সেটা আমরা
আলোচনার মধ্যে বলবো না যে এই জিনিসটা ডিফেক্ট। তারপরে আমরা এই যে একটা কার্টিয়াস এন্ডিং যেটা যে ইয়ার্স ফেইথফুলি সেটা দিয়ে শেষ করব। পরে আমরা সেন্ডার সিগনেচার এবং নেম দুইটাই দিব, সিগনেচার এবং নেম দুইটাই দিব। পরবর্তীতে আমরা পৃষ্ঠার মাঝখানে লিখবো যে লিস্ট অফ ডিফেক্টিভ প্রোডাক্ট। লিখে আমাদের যতগুলো ডিফেক্ট প্রোডাক্ট আছে আমরা ABCD হোক 1 2 3 4 হোক দিয়ে আমরা খুব ডিটেলসে লিখে দিব যে এই প্রোডাক্ট ডিফেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এই দেখেন মাত্র 1 পৃষ্ঠা, কতটুকু অল্প সে হেঁটে যাবে। কমপ্লেন লেটার, অর্ডার লেটার লেখা খুব সহজ। তাহলে এই যে দেখেন অল্প একটুর ভিতর কিন্তু হয়ে যাবে। হয়তো মনে হচ্ছে কি বলে ফরম্যাটটা ছোট দেখাচ্ছে, কিন্তু না, স্যাম্পল দেখেন, স্যাম্পলও ছোট। এই দেখেন অনেক ছোট। তাহলে উপরে একটা প্রশ্ন আকারে দেয়া আছে স্যাম্পল। ঠিক আছে, তো আমাদের কি ছিল প্রথমে অ্যাড্রেস, এই দুইটা হচ্ছে অ্যাড্রেস এবং এটা ডেট, 15 তারিখের যে ডেটটা দেয়া আছে। ঠিক আছে, 15 মে 2024। এখন পাঠাবো কার কাছে? সচরাচর ম্যানেজারই এসবের দায়িত্বে থাকেন, বা সেলস ম্যানেজার, যাই বলি না কেন, সেলস ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, যেটাই থাকুক, আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যে যদি অর্ডার লেটার বা এই জাতীয় পড়ে যে কার কাছেই করবো। ঠিক আছে, কোম্পানির নাম এবং কোম্পানির যে ঠিকানাটা সেইটা। তারপর আবার স্যালুটেশন দিয়ে আমরা শুরু করব। শুরু করার পর আমাদের যে 4 নম্বর যে প্যারাটা ছিল যে প্রোডাক্ট নিয়েছি, প্রোডাক্টের ডিফেক্ট পেয়েছি, এরকম একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট দা প্রোডাক্ট নেম বলবো আমরা। ঠিক আছে, ড্যাশ দ্যাট ইউ সেন্ট টু মি অন ডেট। তার মানে এই যে আমরা 15 তারিখে লিখছি, 15 মে এখানে দেয়া আছে, একটা ডেমো একটা ডেট দেয়া আছে। তাহলে আপনি অন্তত 2-3 দিন আগে লিখবেন 13 মে। ঠিক আছে, এখানে দিলেন 13 মে তারিখে আপনার কাছ থেকে যে প্রোডাক্ট গুলো আমরা নিয়েছিলাম টার্নস আউট টু বি ডিফেক্টিভ, সেগুলো মধ্যে কি ডিফেক্ট বের হয়েছে কিছু। সাম অফ দ্য প্রোডাক্টস আর নট রানিং ওয়েল, দ্য ওয়ারেন্টি টাইম অফ দ্য প্রোডাক্ট হ্যাজ নট এক্সপায়ার্ড। ঠিক আছে, এইগুলো ডিটেলস একটু বলতে হবে। যে প্রোডাক্ট নিয়েছিলাম, প্রোডাক্টের কিছু প্রোডাক্ট ডিফেক্ট বের হয়েছে। ঠিক আছে, যদি বলেন সবগুলো ডিফেক্ট হয়েছে তাই তো আবার ঝামেলা। তো কিছু প্রোডাক্ট ডিফেক্ট হয়েছে, তার মধ্যে হচ্ছে কি বলে এই প্রোডাক্ট গুলোর ওয়ারেন্টিও আছে, যথেষ্ট সময় কি ওয়ারেন্টিও আছে, ওয়ারেন্টি এখনো পার হয়ে যায়নি। দেয়ারফর আই এম সেন্ডিং ইট ব্যাক টু ইউ ফর রিপ্লেসমেন্ট। এবং রিপ্লেসমেন্টের জন্য আপনি এটা ফেরত পাঠাতে, তাকে আবার ফেরত পাঠাতে চান, সেই বিষয়টা আপনি জানালেন। পরে 5 নম্বরে আপনি লিখছেন, মানে এবার একটু তেল দিচ্ছেন যাতে উনি কি আপনাকে এটা ফেরত পাঠিয়ে দেয়, যেহেতু আপনার ব্যবসায়িক একটা জায়গা তার। আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু সেন্ড মি দ্য নিউ প্রোডাক্টস অফ দ্য সেম মডেল। তার মানে আপনি রিপ্লেসমেন্ট চান, কিন্তু একদম সেম মডেলেই চান, যে এটা ডিফেক্ট হয়েছে কি আছে, এই সেম মডেল তো অন্যগুলো ডিফেক্ট নাও হইতে পারে। তারপরে এই যে আপনি কার্টিয়াস এন্ডিং দিয়ে শেষ করলেন, সিগনেচার এবং পূর্ণাঙ্গ নাম দিয়ে লিস্ট অফ ডিফেক্টিভ প্রোডাক্ট। কি কি প্রোডাক্ট আপনি ডিফেক্ট পেয়েছেন যতগুলো নিয়েছেন তার মধ্যে? রাইস কুকার 1.8 লিটারের একটা নিয়েছিলেন, মাল্টি কুকার ঠিক আছে 2 লিটারের একটা নিয়েছিলেন, ওয়াশিং মেশিন 10 কেজির একটা নিয়েছিলেন। এই জিনিসগুলো তাইলে এই যে ডিফেক্টিভ প্রোডাক্টের লিস্ট গুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। তাহলে 1 পৃষ্ঠায় কিন্তু এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, সহজ, লেখাও কিন্তু অল্প। তারপরে কি আছে? অর্ডার লেটার। তারপরে আছে হচ্ছে অর্ডার লেটার। অর্ডার লেটারেও যে ফরম্যাটটা, এবার আমি যদি ফরম্যাট নাও বলে দিই, আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন। একদম সেম ফরম্যাট, অনেকটাই সেম কমপ্লেন লেটারের সাথেই।
এই যে 1 নম্বর সেম, 2 নম্বর সেম, 3 নম্বর, 4 নম্বর একদম সেম, ঠিক আছে। 4 নম্বরটা ছিল কমপ্লেন করা, আর এখানে 4 নম্বরটা হচ্ছে অর্ডার করা। যেহেতু আপনি অর্ডার লেটার লিখছেন, অর্ডার করা। আর একটা প্যারা কম এইখানে, কারণ এখানে 2 প্যারায় লিখেছিলেন, ওইটা এখানে 1 প্যারাতে। ওই কমপ্লেনটা আপনি 2 প্যারাতে লিখেছিলেন, আর অর্ডারটা আপনি 1 প্যারাতে দিচ্ছেন। কার্টিয়া সেন্ডিং, সেন্ডার্স নেম, অ্যাড্রেস, এই সবই এক। এবং পরেরটাই দেখেন, লিস্ট অফ যে প্রোডাক্ট, এখানে আপনি ডিফেক্টিভ প্রোডাক্ট লিখেছেন, এখন আপনি অর্ডার করতে যাচ্ছেন, অর্ডারের প্রোডাক্টের নাম আপনি দিবেন, ঠিক আছে। মোটামুটি না 90% কিন্তু সেম। অর্ডার লেটার আর কি বলে কমপ্লেন লেটার, অর্থাৎ পণ্য কিনেছেন, পণ্য যে আপনার ত্রুটিযুক্ত হয়েছে, দুইটা অনেকটাই সেম। আচ্ছা, আমরা শুধু এই মেন বডিটা একটু দেখি। বডিতে কি লেখা হয়েছে? I would be highly grateful if you kindly send me। প্রোডাক্ট গুলোর নাম লিখে দিবেন, শুধু ডিটেলসে লিখলেও লিখতে পারেন, আবার ডিটেলসে না লিখলেও লিখতে পারেন। ছোট ছোট করে শুধু নাম দিয়ে দিলেন, রাইস কুকার, প্রেসার কুকার, মানে যে প্রোডাক্ট গুলো আপনি নিতে চান। পার ভিপিপি, ভিপিপি হচ্ছে একটা বিজনেস টার্ম, ঠিক আছে, এটা উল্লেখ করবেন। পার ভিপিপি as soon as possible। তারপরে এই যে এইগুলো তো সবই সেম। এখন লিস্ট অফ প্রোডাক্ট, আপনি কি কি নিতে চান, ঠিক আছে, সেইগুলো একদম পরিমাণ সহকারে দিবেন। এই যে রাইস কুকার 1.8 লিটার, কয়টা নিবেন? 2টা নিবেন, ঠিক আছে। তারপরে মাল্টি কুকার 2 লিটার এর একটা নিবেন। ওয়াশিং মেশিন 10 কেজির একটা নিবেন। এই যে এভাবে দিয়ে অর্ডারটা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামারি নিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট একটু কথা বলবো, ঠিক আছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সিলেবাসের মধ্যে যতগুলো আইটেম আছে, ঠিক আছে, যতগুলো আইটেম আছে তার মধ্যে এই সামারি, এটা কঠিন বলবো না, কিন্তু মানে রাইটিং স্কিল সম্পর্কিত, তো এখানে আমাদের হাত খুব কম। লেটারে আমরা একটা ফরম্যাট বানিয়ে আমরা হয়তো কি করেছি, আয়ত্তে আনার চেষ্টা করেছি, কিন্তু এই যে রাইটিং স্কিল, এটা যার ভালো না, তার সামারি লেখা খুবই কষ্ট। এখন ভাই পুরো যে প্রশ্ন 1 এবং 2 নম্বর, অর্থাৎ 40 নম্বরের প্রশ্নের জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নিয়েছি, খুবই ভালো। তারপরে 20 মার্ক আমরা লিটারি টার্মস এর প্রস্তুতি নিয়েছি, মুখস্থ করলে হয়ে যাবে, বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নেই, খুবই ভালো, কমন পাবো, এখানে মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই, 60 মার্ক, ভালো কথা। তারপরে 10 মার্কের ফিগার অফ স্পিচ, সেটাও আমরা কমপ্লিট করেছি, ভালো মতো প্র্যাকটিস করলে 6 তো পাবোই, 8ও পেতে পারি, ভালো কথা। তারপরে 70 মার্ক কিন্তু গেল, বাকি থাকছে 30 মার্ক। তো লেটারের 10 মার্ক আমরা দেখে নিয়েছি, লেটার সেকশনের 10 মার্ক 80, তাহলে আমাদের 20টা মার্ক পড়ে আছে। এখন 20 মার্কের ভিতর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে গ্রামার সেকশন থেকে কারোর খুব বেশি সমস্যা হবে না, কারোরই খুব বেশি সমস্যা গ্রামার সেকশন থেকে হবে না। তো ওইখানেও আমরা 90 মার্ক ভালোভাবে আর্ন করতে পারবো, মানে 90 মার্কের জন্য আমরা উত্তর ভালোভাবে করতে পারবো। শেষ যে 10 মার্ক সামারি, এই সামারিটা কিন্তু আপনার পরীক্ষার হলে সবার শেষে লিখবেন, এবং এটা এমন একটা ঝামেলাপূর্ণ, কঠিন আমি বলবো না, ঝামেলাপূর্ণ একটা আইটেম, যেখানে আপনাকে কি করতে হবে, দীর্ঘ একটা সময় ব্যয় করতে হবে পরীক্ষার হলে। এই কারণে এই জিনিসটা আপনি সবার শেষে লিখবেন। যারা মাস্টারি করতে চান করতে পারেন, কিন্তু আমার উপদেশ যে আপনারা এই জিনিসটা, সামারিটা সবার শেষে লিখবেন। এবং শেষে কিভাবে লিখবেন, শেষে এমন ভাবে লিখবেন, সেই লেখার ধরনটা আমি বলে দিব, কিন্তু আপনারা যদি এটা মানতে না পারেন তাহলে খুব বেশি কার্যকর হবে না, ঠিক আছে। জাস্ট এটা সাপ্লিমেন্টারি, যার রাইটিং স্কিল ভালো সে এমনিতেও কি ভালো করবে,
সো নিয়ম কানুন যদি জানা থাকে সে আরো ভালো করবে। এখন এই যে 10 মার্ক, মানে আমি ওভারঅল যেটা বোঝাতে যাচ্ছি যে 100 মার্কস এর মধ্যে আমরা 100 মার্কসে কিন্তু পারদর্শী হবো না, আমাদের কিছু অংশে ল্যাকিংস থাকবে, সেই ল্যাকিংস এর জায়গাটা হচ্ছে সামারি। তো এই ল্যাকিংসটা 10 মার্ক জুড়ে আছে। তো আমরা যদি এক্সপার্ট হই, সাপোজ আমরা যদি ধরে নিই যে সামারিতে আমরা এক্সপার্ট, আচ্ছা লিমন কে আছেন? লিমন যদি থাকেন তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনার একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে, পরে একটু রেকর্ড দেখে নিয়েন। আমাদের নম্বর কত? নম্বর তো 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে যদি কেউ একদম 100% মাস্টার হয় সে কি 10 পাবে? কখনো পাবে না। সর্বোচ্চ হইলেও সে কি পাবে? 9 পাবে, 9 বা 8.5 পাবে, 9 বা 8.5 পাবে যে মাস্টার, মানে খুবই দক্ষ সামারি রাইটিং এ, রাইটিং স্কিলে, সে 9 বা কি পাবে? 8.5 পাবে। এখন কথা, এত মাস্টার হয়েও কিন্তু সে 10 পাইলো না। তাহলে আমরা যে কিছুই পারি না, আমরা কত পাবো? 2-3 পাবো? না, 2-3 আমরা পাবো না। আমরা যদি যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে কিছু অন্তত লিখি, তারপরেও 6 পাবো। তো মার্ক ডিফারেন্স হলো কত? 2.5 বা 3, খুব বেশি ডিফারেন্স কিন্তু হয়নি, খুব বেশি জাতা মার্কস আসেনি। এবং কারো যদি একটু ভালো সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি থাকে, যে সেন্টেন্সটা তারা মেক করতে পারছেন, এখানে কিন্তু আর একটা মার্ক বেড়েও যেতে পারে, 7 হয়ে যেতে পারে। তো 10-এর ভিতরে 7 পাওয়া মানে 100-এর ভিতরে 70 পাওয়া খুব বেশি খারাপ কিছু না, ঠিক আছে? তাহলে অল্প সময়ে সামারিতে আমরা কি করে ভালো করবো একটু দেখি, ঠিক আছে? আমরা তো সবগুলো টার্গেট মার্ক ধরে আমরা 81 পাবো, এরকম আমাদের একটা ডিসকাশন হয়েছিল, তাই তো? উত্তর আমরা 100 মার্কসেরই করবো, কিন্তু আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে বুকের ক্ষেত্রে অথর। আপনি তো অথরের কাছ থেকে বই কিনবেন না, বই কি কেউ অথরের কাছ থেকে, লেখকের কাছ থেকে কিনে? বই পাবলিশার্স এর কাছ থেকে কিনে, বা দোকানদার লাইব্রেরিয়ানের কাছ থেকে কিনে, ঠিক আছে? এখন লাইব্রেরির দায়িত্বে যিনি থাকেন, মানে বা সেলস ম্যানেজার লিখতে পারেন, ঠিক আছে, এগুলা লিখতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে 10-এর ভিতরে একটা আইটেমে 6-7 কিন্তু খারাপ না, কারণ আমরা 81 মার্ক টার্গেট করে আমরা পড়া শুরু করেছিলাম, যে প্রস্তুতি আমরা 100 মার্কসের নিব, খাতায় লিখবো 100 মার্কসের, কিন্তু আমাদের টার্গেট থাকবে আমরা 81 মার্ক তুলে নিব। 81 থেকে যদি 2-3 ছাঁটাই বাছাই হয়েও যায়, আমার যদি সব বাদ দিয়ে 75ও থাকে, খুব বেশি খারাপ হবে না, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করতে হবে আরো বেশি রাখার, খুব বেশি খারাপ হবে না। এখানে 2-3 মার্কের জন্য যদি কেটেও যায়, খুব বেশি খারাপ হবে না। তাহলে এখন আমরা স্বল্প সময়ে কি করে সামারিতে ভালো করব একটু আমরা চেষ্টা করি দেখার। প্রথম যে রুলস গুলো আছে, 8টা বা 7টা রুলস আছে, এই রুলস গুলো আমরা একটু মেনে চলার চেষ্টা করবো, অন্তত এখন পড়ার পরে নিজের ভাষায় হইলেও। comprehended the text, fully understand the main ideas, arguments and supporting details of the original text। আচ্ছা, টেক্সটটা পরীক্ষার হলে আমরা সবাই একাধিক পেন নিয়ে যাব, পেনের সাথে আমরা পেন্সিল কাটার এবং রাবার আর স্কেল, এই জিনিসগুলো নিতে ভুলবো না। পেন্সিল মাস্ট বি, একটা 2B পেন্সিল নেবেন, 4B পেন্সিল বেশি মোটা, যত চিকন পেন্সিল নিতে পারেন, নাহলে কাটতে কাটতে কিন্তু শেষ হয়ে যাবে পেন্সিল। যত চিকন পেন্সিল পারেন নিয়ে যাবেন, পেন্সিল, তারপরে পেন্সিল কাটার এবং রাবার, এই 3টা নিয়ে যাবেনই, এবং স্কেল তো নিবেনই, ঠিক আছে, লাগুক আর না লাগুক। তাহলে টেক্সটটা যখন আমরা পড়বো, সাপোজ আমাদের একটা টেক্সট আছে, টেক্সটটা যখন আমরা পড়বো তখন আমরা মনোযোগ দিয়ে পড়বো, এবং এটা আমি শেষে লিখতে বলছি, বারবার বলছি, এটা আমরা
তাহলে এখন আমি না বুঝিয়ে কিভাবে শেষ করব, মানে না বুঝিয়ে কি শেষ করতে পারি? শেষ তো আপনার আগে আমার করার দরকার। তাহলে টেক্সটটা যখন আমি পড়তে পড়তে যাব, আমি পরীক্ষার হলে আমি আর অন্য কোনো দিক তাকাবো না, আমি জাস্ট টেক্সটটা সুন্দর করে পড়বো এবং হাতে আমার থাকবে পেন্সিল, হাতে থাকবে পেন্সিল, আমি একাগ্রচিত্তে টেক্সটটা পড়তে পড়তে যাব। টেক্সটটা যখন আমি পড়তে পড়তে যাব, ইম্পর্টেন্ট যে ওয়ার্ডসটা আমার কাছে মনে হবে সেই ওয়ার্ডসটা আমি কি গোল করে যাব, যে ওয়ার্ডসটা আমার মনে হবে ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডসটা আমি গোল করে যাব। তারপরে হ্যান্ড ওয়াশ থাকলে নিবেন, পরীক্ষার হলে মনে হয় না বারণ করে, ঠিক আছে, কারণ অনেক হলে থাকে না, দরকার হয় চুরি করে পকেটের ভিতরে নিয়ে যাবেন, যদি বারণ অ্যাডমিট কার্ডে দেখবেন কি বলা থাকে। তারপরে কি বলে, মেন আইডিয়াসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কি সম্পর্কে বোঝাচ্ছে, এটা ডেঙ্গু সম্পর্কে না জলাবদ্ধতা সম্পর্কে না যৌতুক প্রথা সম্পর্কে, কি সম্পর্কে বোঝাচ্ছে, ওই মেন আইডিয়াটা আগে বোঝার চেষ্টা করবেন এবং যখন পড়তে পড়তে যাবেন ওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে করতে যাবেন, বাস, মানে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস মনে হয়। তারপরে কি আছে, বি কনসাইজ। বি কনসাইজ হচ্ছে আপনি যে এতক্ষণ টেক্সটটা পড়লেন, এখন টেক্সটটা আপনাকে শর্ট করতে হবে, শর্ট ভার্সনে লিখতে হবে। তা কতটা শর্ট ভার্সনে লিখবেন, ঠিক আছে, অনেক বড় স্যার 5 লাইন লিখবো না 6 লাইন লিখবো, 10টা সেন্টেন্স লিখবো না কয়টা সেন্টেন্স লিখবো, বিষয়টা হচ্ছে আপনার যত বড় টেক্সট দেয়া থাকবে তার 3 ভাগের 1 ভাগ অন্তত নামিয়ে আনার চেষ্টা করবেন, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। সাপোজ 12 লাইনের একটা টেক্সট আছে, তাহলে আপনি লিখবেন 4 লাইন অথবা 3 লাইন, ঠিক আছে। এখন সেন্টেন্স কতগুলো হবে দিতে পারেন, 4-5টা সেন্টেন্স দিতে পারেন। তাহলে বি কনসাইজ অর্থাৎ এই যে ইনফরমেশনটাকে শর্ট করতে হবে। শর্ট কিভাবে করতে হবে, সামারাইজ আকারে, কিছু বাদও দিতে হবে, কিভাবে বাদ দিবেন সেটা পরে আলোচনায় আসছি। তারপরে ফোকাস অন দ্য কি পয়েন্টস, হাইলাইট দ্য মোস্ট সিগনিফিকেন্ট আইডিয়াস, অমিটিং মাইনর ডিটেলস, এক্সাম্পলস এন্ড অ্যানেকডটস। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে এই যে সিগনিফিকেন্ট যে আইডিয়াস গুলো, অনেক সময় আছে একটা ওয়ার্ড দেখেই কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা দ্বারা গুরুত্বপূর্ণ একটা আইডিয়া বোঝাচ্ছে। ওই যে বললাম যে গোল করে রেখে আসবেন, তাইলে পরে আবার পড়া লাগবে না, ওই ওয়ার্ডটা দেখে বুঝতে পারবেন যে এখান থেকে আমার কিছু নিতে হবে। বলছে অমিটিং মাইনর ডিটেলস, বাদ দেয়া শিখতে হবে, কি কি আপনি বাদ দিবেন, ঠিক আছে। তার ভিতরে একটা বলেছে এই যে এক্সাম্পলস অ্যানেকডটস, এইগুলো বাদ দিতে হবে। তো বাদ কিভাবে দিবেন, পেন্সিলটা ধরবেন, লাইনটা কেটে দিবেন, আন্ডারলাইন করবেন না, ওই লাইনটা কেটে দিবেন, তাহলে দ্বিতীয়বার আপনার ওই লাইন আর পড়া লাগবে না, ওই লাইনের দিকে আপনার চোখও পড়বে না, সময়ও নষ্ট হবে না। তারপরে এই যে মাইনর ডিটেলস বাদ দিতে বলতেছে, এই যে বাদ কিন্তু এক প্রকার দিলাম, আরো ডিটেলস বাদ দিতে হবে, কি কি সেইগুলো পরে আসছি। তাহলে ডিটেলস গুলো বাদ দিলাম, ইম্পর্টেন্ট গুলো আন্ডারলাইন করলাম, তাই তো। তারপরে কি বলছে, এই 4 এবং 5 নম্বরটা ইম্পর্টেন্ট, মেইনটেইন অবজেক্টিভিটি। আমরা সাবজেক্টিভিটি পড়েছি না, যেটা রাইটার্স এর নিজের মন থেকে আসে, রাইটার যা মনে করে তাই লিখে। এখন রাইটার্স তো আপনি আপনাকে যা মনে চায় আপনি তাই লিখবেন না, আপনি তা লিখতে পারবেন না। প্রেজেন্ট দ্য ইনফরমেশন অবজেক্টিভলি উইদাউট ইনজেক্টিং পার্সোনাল অপিনিয়ন্স, বায়াস এন্ড ইন্টারপ্রিটেশন। তাহলে এই যে প্যাসেজটা আপনি পড়লেন, এই প্যাসেজটা আপনি নিজের মতামত দিয়ে লিখতে পারবেন না, প্যাসেজটা যিনি লিখেছেন তার কি ধারণা, তিনি কি বোঝাতে চেয়েছেন, ওই মতটা আপনাকে পোষণ করতে হবে। আপনি নিজের মত, আমার মতে এইটা, বা আপনার মনে হচ্ছে যে এইটা হবে, এইটা আপনি কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে। আপনাকে কি দিতে হবে, আপনার যে রাইটার ওইটা লিখেছেন, যে প্যাসেজটা যিনি লিখেছেন ওই প্যাসেজের কি মিনিং সেইটা আপনি লিখবেন, বাট আপনার নিজের আইডিয়া ওইখানে আপনি অ্যাড করতে পারবেন না। ও অমিটিং মাইনর ডিটেলস এর মধ্যে দেখা যাচ্ছে এক্সাম্পলের কথা বলা হয়েছে। সাপোজ এয়ার পলিউশন নিয়ে একটা আপনার পড়েছে, ধরুন এয়ার পলিউশন নিয়ে আপনার একটা প্যাসেজ পড়েছে, তো দেখা যাচ্ছে লেখা আছে এয়ার পলিউশনের ফলে নানান রোগ ব্যাধি হতে পারে, মাথা ব্যথা, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, স্নায়বিক দুর্বলতা, এরকম 10টা দেয়া আছে। তো যখন আপনি সামারি লিখবেন, এই 10টা দিবেন, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে দিবেন যে এয়ার পলিউশনের প্রভাবে আপনার কি
নানাবিধ রোগ হতে পারে। এই নানাবিধ একটা শব্দ দিয়ে আপনি এই যে 10 থেকে 15টা কি এই যে রোগের নাম আপনি মাইনর, এই যে মাইনর যে ডিটেল গুলো অমিট করে দিলেন কিন্তু সামারিতে, ঠিক আছে? এইভাবে অমিট করাও শিখতে হবে। তারপরে 4 নম্বর এবং 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, যে মেইনটেইন অবজেক্টিভিটি, অর্থাৎ আমার মতামত পার্সোনাল অপিনিয়ন আমি দিতে পারবো না, ঠিক আছে? আমাকে নিরপেক্ষ ভাবে কি বোঝাতে চেয়েছে সেটা অনুযায়ী দিতে হবে। 4 নাম্বারটা বলছে ইউজ ইউর ওন ওয়ার্ডস। এখানে বলছে আমার নিজের মতো করে দিতে পারবো না, আবার এখানে বলছে ইউজ ইউর ওন ওয়ার্ডস। বিষয়টা হচ্ছে যেটা বোঝাতে চেয়েছেন আমাকে ওইটাই লিখতে হবে। আমার নিজের মতামত দিতে পারবো না, কিন্তু আমি নিজের ওয়ার্ডে লিখতে পারবো। নিজের ওয়ার্ড বলতে কি দেখি, প্যারাফ্রেজ দ্য কন্টেন্ট ইন ইউর own language to demonstrate understanding and avoid plagiarism. own language এ লিখতে বলেছে, নিজের মতো করে লিখতে বলেছে। নিজের মতো করে কিভাবে লিখবো? দেখা যাচ্ছে এখানে লেখা আছে fully understand the main ideas arguments। এখন plagiarism কি? কুম্ভিলক বৃত্তি, মানে চুরি করে লেখা। এখন টেক্সটেও যা লেখা আছে আমি ওই লাইনটা সেম এনে যদি বসায় দিই, তাহলে আমার কি নিজের মতো করে লেখা হলো? নিজের মতো করে লেখা হলো না, আমার চুরি করে লেখা হলো। রাইটার যা লিখেছেন আমিও তাই লিখেছি। এইভাবে সামারি লিখলে নাম্বার পাওয়া যাবে না। সেন্টেন্স গুলো হুবহু লিখলে কি নাম্বার পাওয়া যাবে না। সেন্টেন্স গুলো কমপ্লেক্স সেন্টেন্স আকারে লিখতে হবে। 2-3টা সিম্পল সেন্টেন্স মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। এভাবে লিখতে হবে, ঠিক আছে? এখন হয়তো বুঝতে পেরেছেন, নিজের মতামত প্রদান করা যাবে না যে আমার মতে এইটা, আমি এইটা ভাবি, কিন্তু কি করতে হবে? নিজের মতো করে লিখতে হবে। মতামত প্রদান করা না গেলেও নিজের মতো করে লিখতে হবে। সেন্টেন্সটাকে কি করতে হবে? ঘোরাতে হবে। ঠিক যেমন ওই যে আমাদের ডিসকাশনে একরকম ছিল, আমরা সেটাকে ঘুরিয়ে আবার ফিচারে আরেক রকম করে দিয়েছি, কিন্তু বোঝাচ্ছে কিন্তু একই। ওই একই মেইন ভাবটা একই থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। নিজের মতো করে নিজের ওন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, কিন্তু আমি কি মনে করছি সেটা বোঝানো যাবে না। তারপরে কি আছে? প্রিজার্ভ স্ট্রাকচার। আচ্ছা, এখানে প্রিজার্ভ স্ট্রাকচার, চেক দ্য ক্লারিটি, রিভিউ এন্ড এডিট, অমিশন। আচ্ছা, অমিশনটা আগে বলি, ঠিক আছে? বলছে আমরা ওই যে মাইনর ডিটেলস গুলো বাদ দেওয়া শিখলাম, এক্সাম্পলস বাদ দিয়ে দেবো। আবার কি বলছে? কোটেশন বাদ দিয়ে দিব। দেখা যাচ্ছে থার্ড ব্র্যাকেট না, কোট চিহ্ন দিয়ে কোটেশন আছে বা ডিরেক্ট স্পিচ দেয়া আছে, আমরা ওইটা একদম পেন্সিল দিয়ে এইভাবে কি করব? কেটে দিব। তারপরে কি আছে? স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান। পরিসংখ্যান তো বুঝেন যে গত 20 বছরের রিপোর্ট অনুযায়ী 2015 সালে 10% লোক আক্রান্ত হয়েছিল, 2022 সালে 30% লোক আক্রান্ত হয়েছিল। এই পরিসংখ্যান গুলো আমরা কি দিব না, এগুলোও বাদ দিতে হবে। তাহলে ডিরেক্ট স্পিচ বা কোটেশন, পরিসংখ্যান, তারপরে এই যে বিভিন্ন এক্সাম্পলস, এগুলো কি অমিট করতে হবে। এগুলো অমিট করলে দেখবেন প্যাসেজটা ছোট হয়ে আসছে। তারপরে উপরে কি বলছে? রিভাইজ এন্ড এডিট। রিভাইজ করতে হবে যে আপনি যা যা বোঝাতে চেয়েছেন আপনার লেখার সিকোয়েন্স ঠিক আছে কিনা, ঠিক আছে? এই যে প্রিজার্ভ স্ট্রাকচার, মেইনটেইন দ্য অরিজিনাল টেক্সট, লজিক্যাল স্ট্রাকচার ইনক্লুডিং সিকোয়েন্স অফ আইডিয়াস। এখন একটা টেক্সট তো সেন্টেন্স অনুযায়ী আসে। এখন দেখা যাচ্ছে আপনি অনেকগুলো মাঝখান থেকে কেটে বাদ দিয়েছেন। সাপোজ ধরুন এগুলা লাইন 1 2 3 4 5, এগুলা লাইন। এখন 2 নম্বর সেন্টেন্স আপনি বাদ দিয়ে দিয়েছেন, তার মানে 2 নম্বর তো আপনার আর নেই। 4 নম্বর সেন্টেন্স আপনার বাদ, যে বিভিন্ন ডিটেলস এর কারণে কোটেশন দরকার, বাদ। তাহলে আপনার আছে কি? আছে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর। তাহলে আপনার সিরিয়ালে কি 1 এর পরে 5 আসে না 1 এর পরে 3 আসে? 2 তো আপনার নেই, আপনার আছে কি 1 এর পরে 3, তারপরে আছে 5। আপনার সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি 1 এর পরে 1 নম্বর সেন্টেন্সের আইডিয়ার পরে আপনার 5 নম্বর সেন্টেন্সের আইডিয়া নিবেন, সেটা কোনোভাবেই হবে না। আপনাকে কি করতে হবে? 1 নম্বর সেন্টেন্সের আইডিয়া থেকে সেন্টেন্স লিখে তারপরে তো 2 নম্বর লিখতে হবে। তো 2 নম্বর তো বাদ, কারণ 2 নম্বর তো আমরা নিতে পারবো না। তাহলে 2 এর পরে কি আছে? 3। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে করে আপনাকে আইডিয়া নিয়ে লিখতে হবে। তারপরে চেক ফর ক্লারিটি। এখন দেখতে হবে যে আপনার হচ্ছে কোনো কিছু বাদ পড়েছে কিনা,
মাঝখান থেকে যে আপনি লিখলেন, এই লেখার সিকোয়েন্স টিকোয়েন্স মিস হয়েছে কিনা, এই যে এই বিষয়গুলো, ঠিক আছে। এখন নিয়মতান্ত্রিক যে কথাবার্তা সেগুলো কিন্তু বলা শেষ। এখন যারা কি আছেন একদম দুর্বল আছেন তাদের জন্য কিছু কথা বলি। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি। এটা এমন একটা আইটেম যেখানে কমন পড়ার কোনো সম্ভাবনা নাই। হয়তো টপিকটা আপনার পরিচিত লাগতে পারে যে না এয়ার পলিউশন বা এই যে ডাউরি সিস্টেম, এগুলো তো আমার জানা, সেটা আলাদা কথা। কিন্তু এই যে বিগত প্রশ্ন থেকে যে কমন আসবে এরকম আশা করা বোকামি। এই যে বিভিন্ন সালের প্রশ্ন থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি 2টা করে, 2 সেট করে দিয়েছি, ঠিক আছে। একটা থেকে 2 সেট করে দিয়েছি, এটা দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর যারা একদমই দুর্বল তাদের উদ্দেশ্যে বলি, সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি নাই, তারা কি করবেন? ধরুন এই যে একটা সামারি, এই সামারির মধ্যে এই যে প্যাসেজ, এই প্যাসেজটার মধ্যে আপনি পড়তে পড়তে গেলেন, যেগুলো ইম্পর্টেন্ট আছে দাগিয়ে গেলেন, ঠিক আছে। যে লাইনগুলো বাদ দেয়ার এইভাবে বাদ দিয়ে গেলেন, ঠিক আছে। এইখান থেকে একটা লাইন বাদ গেছে, এইখান থেকে একটা লাইন বাদ গেছে, এই যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড সাপোজ এরকম করে আপনি দাগালেন, ঠিক আছে। এখন আপনি সামারি লিখবেন। যারা দুর্বল তাদের উদ্দেশ্যে বলছি, একদম যারা দুর্বল সামারি লিখবেন, আপনার তো রাইটিং স্কিল অতটা ভালো না, আপনি কি করবেন তখন? আপনি তখন এইভাবে লেখার চেষ্টা করবেন। এই যে সেন্টেন্সটা আছে, আপনাকে তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জানতে হবে। 2-3টা সেন্টেন্স নিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার অ্যাবিলিটি থাকতে হবে, যে কোন কনজাংশন যোগ করে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারবো, এইগুলো জানতে হবে। এগুলো না জানলে তো একদমই, যদি কিছু না জানেন তাহলে তো হবে না। এইবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা আপনি তো খুব ভালোভাবে তৈরি করতে পারেন না, তাহলে আপনি সেন্টেন্সটা ঘোরাবেন কি করে? সেন্টেন্সটা ঘোরাবেন আপনি, দেখা যাচ্ছে এই যে এখানে আছে রুট, সাপোজ সিনোনিমটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সিনোনিমটা একটু চেঞ্জ করে দিবেন, সিনোনিমটা চেঞ্জ করে দিয়ে অর্থ ঠিক থাকে, এবার সিনোনিম চেঞ্জ করবেন, এমন ভাবে লিখবেন। যদি পারেন ওয়ার্ডে সিনোনিম চেঞ্জ করবেন, যদি পারেন পুরো সেন্টেন্সে এক প্রকার চেঞ্জ করে দিবেন, সেটাও করতে পারেন। যেমন যদি এভাবে লেখা হয় যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, তাহলে এটাকে কিন্তু ঘুরাইয়ে এইভাবে লেখা যায় যে নো আদার পলিসি ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি, ঠিক আছে। অ্যাজ গুড অ্যাজ অনেস্টি, এইভাবে যে ঘুরাইয়ে লিখে ফেললেন, ঠিক আছে। এই কাজগুলো করে যদি মোটামুটি 5-7 লাইন পূজায় আনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ওই 6টায় আরামে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এটার স্ট্যান্ডার্ড মার্ক হবে। এই ছিল আজকের আলোচনা, টোটাল আলোচনা এই ছিল। কেউ কি কিছু বলবেন? যা লিভ নেওয়ার দরকার নিতে পারেন। কেউ কিছু বলবেন নাকি বলেন? স্যার তাহলে ওই যে বাকি যে পিডিএফ গুলো আছে ওইগুলো কি স্যার আজকে পাওয়া যাবে, এরকম কোনো ব্যবস্থা আছে? আজকের 2টাতে ইনশাল্লাহ পাবেন, এতটুকু তো বলা যায়। হ্যাঁ, আর যেগুলো স্যার গ্যাপ আছে ওগুলো যদি পেয়ে যেতাম তাহলে হয়তো আপনি না আসলে ওগুলা ভালো মতো আমরা স্টাডি করতে পারতাম। দেখি কি পরিস্থিতি দাঁড়ায়, আমি সেটা দেখি, ঠিক আছে। যে পরিস্থিতি থাকুক না কেন, চেষ্টা রাখবেন আমার জন্য একটু দোয়া রাখার, ঠিক আছে। যদি কেউ নামাজ পড়েন চেষ্টা করবেন একটু আমার জন্য দোয়া করার, বা যারা অন্য ধর্মের আছেন তারা পূজা পাঠ যেটাই করেন চেষ্টা করবেন আমার জন্য দোয়া করার, ঠিক আছে। তাহলে আপনাদের হয়তো আরো ক্লাস আছে, তো সেই ক্লাসগুলো হয়তো 2টো থেকে শুরু হবে, কারোর তারা লিভ নিতে পারেন। আইরিন আক্তার,
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের এক্সাম পর্যন্ত কি এই রেকর্ডেড ক্লাসগুলো কি থাকবে? আমরা কি পাবো? থাকার তো কথা, না হলে এতদিন তো ডিলেটই করে দেওয়া হতো। না স্যার হচ্ছে যদি গ্রুপ থেকে রিমুভ হয়ে যায় এই জন্য বললাম। আর কোনো টেকনিক্যাল ফল্টের কারণে একটা দুইটা রিমুভ হয়ে গেলে সেটা আলাদা কথা, কিন্তু সবগুলাই তো আছে, এতদিন 1-1.5 মাস ধরে যা হয়েছে সবগুলাই তো আছে, তাহলে রিমুভ হয়তো হবে না। ওটাই স্যার। লতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার প্রতি দোয়া অবশ্যই থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট স্যার, যদি গ্রামারটা আসলে সেই শুরু থেকে আপনার সঙ্গে একটা জার্নি চলতেছে তো আমাদের, আমরা আপনার প্রতি অনেকটা আত্মবিশ্বাসী হয়েও পড়েছি আর অভ্যস্ত হয়ে গেছি, যেটাই বলেন আর কি। তো ঠাস করে যদি আরেকজন এসে পড়ে, আমরা একটু কেমন যেন নিতে পারবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবো, যেহেতু আমাদের এক্সামটা তো বুঝছেন একদমই সামনে। তো দোয়া করি অবশ্যই বাবু আপনি সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে যে আগামীকালের ক্লাসটা যদি খুব সমস্যা না হয় আপনি নিয়েন। আর বিদ্যাবাড়িতে আমরা একটু আগে থেকেও ক্লাস করি তো, তো ইংলিশ টিচার আর যারা আছেন গ্রামার করাই মোটামুটি চিনি আর কি। তো হচ্ছে এখানে যদি সজল স্যার আছেন, আপনি যদি একান্তই না পারেন স্যার, তাহলে আপনার প্রতি একটু রিকোয়েস্ট থাকবে সজল স্যার যেন গ্রামার গুলো করায়, অন্য সজল স্যার স্যারদের এখানে যেন না কোনোভাবেই করানো পাবেন হয়। না, আমি এটা বলে দিই, সজল আপনার স্যার প্রতি এখানে পার্সোনাল। কোনোভাবেই পাবেন না, আচ্ছা এতটুকু নিশ্চিত থাকতে পারেন। যদি পান তাহলে জিহাদ নামের হয়তো একজন স্যার আছেন, চেনেন কিনা জানি না, উনি আসতে পারেন। হ্যাঁ স্যার, ওনাকে চিনি। উনি স্কুল ব্যাচেও হয়তো ক্লাস নিচ্ছেন টিচ্ছেন কিনা আমি জানি না, হয়তো উনি আসতে পারেন যদি আচ্ছা আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। আমরা তো কষ্ট করতেছি, আপনি কষ্ট করতেছেন আমাদের জন্য। তো শেষ পর্যন্ত স্যার চাই আগামী দিনও যেন আমরা আপনাকে পাই, এই আশাটা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আলমগীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো দীর্ঘদিন থেকে ক্লাস করলাম, প্রায় 2-2.5 মাস থেকে। আপনি অনেক পরিশ্রম করলেন আমাদের জন্য, আমরা খুব স্যাটিসফাইড। নোটগুলা ক্লাসে যতটা বুঝছি, তারপর আমরা নোটগুলা যখন পড়ছি তখন অনেক ভালো লাগছে আর কি। হয়তো বই কিনে পড়ে এত ভালো কিছু করতে পারতাম না। আর আপনি অনেক একটা ট্রাভেলের মধ্যে দিয়ে আপনার জীবন যাচ্ছে, তারপর আপনি যে আমাদেরকে সময় দিলেন, শেষ পর্যন্ত দোয়া দিয়েন যাতে আমরা ভালো কিছু করতে পারি আর কি। আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, আপনি অনেক পরিশ্রম করলেন আমাদের। আর সেই সাথে বিদ্যাবাড়ির আমার সাথে যারা ক্লাস করছেন সবার জন্য দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। 92, 93, 33। আলমগীর আর কি কিছু বলতে চান, না হলে আমরা লিভ নিব? স্যার আর কিছু বলবো না, এই পর্যন্তই আর কি। সবার দুপুর হয়ে গেছে, সবাই একটু নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে। আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।